শুভ সন্ধ্যা। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে বোধন আবৃত্তি পরিষদের ফেসবুক পেজ এবং গ্রুপ লিঙ্ক থেকে প্রচারিত মননের ঐক্যে ঘুচাবো সামাজিক দূরত্ব আজকে সপ্তম পর্বের অনুষ্ঠান। আজকের এই আয়োজনে ফেসবুক লাইভে দেশে এবং বিদেশে যারা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। করোনাকালীন এই অন্ধকার সময়ে আমরা আমাদের যে একটি অন্যরকম জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছি, এই সময়ে প্রত্যেকেই আমরা যার যার গৃহে থেকে করোনার বিরুদ্ধে এক অন্যরকম যুদ্ধে আমরা প্রতিপক্ষ হয়েছি। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজ আমরা প্রত্যেকেই স্ব-ইচ্ছায় গৃহে অন্তরীণ। এটি কোনো গৃহবন্দী নয়। এই অদৃশ্য শক্তির মোকাবেলার জন্য আমাদের এক অস্ত্র নিজেকে সুরক্ষিত রাখবার। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন হয়তো লক্ষ্য করেছেন, আমরা চেষ্টা করি প্রতিটি পর্বেই আবৃত্তি শিল্পী এবং আবৃত্তি শিল্পীদের আবৃত্তির সাথে সাথে আবৃত্তি নিয়ে বা আবৃত্তির প্রাসঙ্গিকতা নিয়ে কিছু আলোচনা আমরা এই অনুষ্ঠানে করে থাকি। আজকের অনুষ্ঠানটিও এই একই রকম ধারার, কিন্তু আমরা চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানে একটু বৈচিত্র্য রাখবার জন্য। তাই আজ আমাদের সঙ্গে থাকছেন আবৃত্তির ফেরিওয়ালা নামে ইতিমধ্যেই যিনি আমাদের কাছে সমধিক পরিচিত, সেই পশ্চিমবঙ্গের শোভন সুন্দর বসু। সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকছে বোধন আবৃত্তি পরিষদের এক অন্যতম একনিষ্ঠ সদস্য, বোধন আবৃত্তি পরিষদের সাংস্কৃতিক সম্পাদক আবৃত্তিকার জাভেদ হোসেন। আমি বোধন আবৃত্তি পরিষদের এই প্ল্যাটফর্মে দুজনকেই জানাচ্ছি সুস্বাগতম। অনেক ধন্যবাদ প্রশান্ত, তোমাকে এবং জাভেদ, তোমাদের দুজনকেই আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আর আমরা যারা এখানে আবৃত্তি নিয়ে জড়িয়ে আছি তারা সবাই তোমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছে। তার কারণ হচ্ছে দুই বাংলা থেকে একমাত্র শুধুমাত্র আবৃত্তির লাইভ এই অনুষ্ঠান তোমরাই এটা প্রচার করছো। বোধনের যে চট্টগ্রামের বোধন সংস্থা, তোমরাই একমাত্র এটাকে প্রকাশ করছো। সেই জন্য আমরা কিন্তু সবাই তোমাদের এই লাইভ প্রোগ্রাম দেখি। আমরা দেখেছি আগে, তো আমাদের অনেকেই এসেছেন, তাদের অনুষ্ঠান সবই দেখি এবং আমাদের ফেসবুকেও তো এইগুলো রয়ে যায়, অতএব আমরা দেখি। খুবই ভালো লাগছে তোমাদের অনুষ্ঠান। এরকম একটা কাজ দুই বাংলা থেকে আবৃত্তির উপর করা অনেকদিন আগেই উচিত ছিল, মানে লকডাউন যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই, বা এই ধরনের আরো অনেক চিন্তা ভাবনা করা উচিত ছিল, কিন্তু তোমরা করছো। তার জন্য তোমাদের একটা অবশ্যই ধন্যবাদ এবং আমাদের তরফ থেকে তোমাদের কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ শোভন, চমৎকার বলেছে। আমি এবার জাভেদ হোসেন, জাভেদের কাছে যাওয়ার আগে কিছু বলে নিতে চাই। সেটি হচ্ছে যে এই করোনাকালীন সময়ে আমি অনুষ্ঠানের শুরুটা প্রতিবার যেভাবে করে থাকি, সেই করোনাকালীন সময়ে এই মহামারীতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। সেই সঙ্গে আমরা প্রত্যেকেই আমাদের পরম ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি যারা এই করোনার মহামারীতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন,
তারা যেন প্রত্যেকেই অতি শীঘ্রই সুস্থ হয়ে তাদের পরিবারে ফিরতে পারেন। আমি এবার জাভেদের কাছে যাব। জাভেদ, প্রথমত করোনাকালীন সময়ে তোমার সময় বা দিন কিভাবে কাটছে সেই সম্পর্কে সংক্ষিপ্তভাবে তোমার কাছে জানতে চাইবো, তারপরে আমরা আবার শোভন সুন্দরের কাছে ফিরে যাব। ধন্যবাদ দাদা। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমার সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের কাছে, কারণ এখানে যারা আমাদের অগ্রজরা আছেন তারা চাইছেন আমরা এই প্ল্যাটফর্মে আসি, এবং আমাদের আরো অনেকেই আছেন যারা একে একে আসবেন আমরা আশা করব। এবং আমার এই করোনা ক্লান্তির সময়টা আসলে সবার মতোই ঘরে বসেই যাচ্ছে। তো যখন দাদা এই এই বুদ্ধিটা দিলেন যে আমরা কিভাবে কাজগুলো করতে পারি, আমরা করোনাকালীন সময় কিভাবে সবাইকে নিয়ে আবৃত্তি নিয়ে কাজ করতে পারি, তখনই তারই পরামর্শে আমরা এই কাজগুলো শুরু করি। এবং আমরা অবশ্যই জানি আমাদের সংগঠনের সকল সদস্যরা এই অনুষ্ঠানটি খুবই উপভোগ করছে, এবং আমরা নিয়মিত আবৃত্তি নিয়ে যে কাজ করার ইচ্ছা পোষণ করি। আমাদের যে ক্লাসগুলো আছে, আমাদের স্কুল আছে, বোধন আবৃত্তি স্কুল আছে, সেই স্কুলেও আমরা একইভাবে কাজ শুরু করেছি ইতিমধ্যে। তো আমরা চাই আমাদের এই সময়টা, এই করোনাকালীন সময়টা আমাদের এইভাবেই কাটুক, এবং আমরা সবাই এর সাথে থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ জাভেদ। আমরা শুরুতেই অনেকেই দেখতে পাচ্ছি যারা ফেসবুক লাইভে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি দাদাকেও, আমাদের শোভনদাকে অনেক কৃতজ্ঞতা জানাই, আমাদের অনুষ্ঠানে সাড়া দিয়েছেন এবং তার প্রতি আমরাও কৃতজ্ঞ। উনি কিছুদিন আগেই বাংলাদেশে এসেছিলেন, গত 2 বছর আগে, হয়তো 16 সালে মনে হয়। হ্যাঁ, এর আগেও তার আসার কথা শুনেছি অনেক আগে তার পুরনো ছবি দেখেছি, তখনও তার চেহারাটা একই রকমই ছিল, আমার মনে আছে, ছবিতে দেখেছি, এখনো প্রায় কাছাকাছি আছে। ধন্যবাদ জাভেদ। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটি হচ্ছে শোভন সুন্দর বসু দীর্ঘদিন আবৃত্তি নিয়ে কাজ করছেন এবং মঞ্চে একজন সপ্রতিভ এবং আমি বলবো যে মঞ্চ দাপানো এক আবৃত্তি অভিনেতা। আমি তাকে এভাবেই ব্যাখ্যায়িত করতে চাই। 1984 সালে অল ইন্ডিয়া রেডিওতে, পরবর্তীতে কলকাতা দূরদর্শন কেন্দ্রে নিয়মিত কবিতা আবৃত্তি এবং বাচনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আবৃত্তির যে কাজ এবং মূলত প্রশিক্ষণের উপরে তার যে দৃষ্টিভঙ্গি, সেইটির উপরে ভিত্তি করে প্রথম শোভন সুন্দর একাডেমি অফ পারফর্মিং পোয়েট্রি নামক অনলাইন ক্লাস আবৃত্তি নিয়ে থাকেন। এইটি আমি বলবো একটি বিরল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আবৃত্তি প্রশিক্ষণার্থীদের জন্য, বিশেষ করে যারা দূরে থেকে আবৃত্তির সঙ্গে সম্পৃক্ত হতে চান। আমরা বিস্তারিত সময়ে সময়ে জানবো, আরো আলাপ করব। তো শুরুতেই আমি এবার শোভন সুন্দর বসুর কাছে জানতে চাইব, এই করোনাকালীন সময়ে তার কিভাবে দিন যাপিত হচ্ছিল এবং এখন কি ভাবছে এই মানবতার জন্য, আবৃত্তি শিল্পের জন্য এবং সর্বোপরি নিজের জন্য। শোভন সুন্দর বসু। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে প্রথম যখন এই লকডাউনটা শুরু হয় তখন তো সারা বিশ্ব জুড়ে এত মৃত মানুষদের খবর আসেনি। তখন একরকম ছিল, তখন মনে হচ্ছিল যে এই লকডাউনে আমি বাড়িতে বসে অনেকগুলো কিছু কাজ করে নিতে পারবো, আমার চর্চার কিছু কাজ, আমার পড়াশুনো কিছু কাজ, কিছু রেকর্ডিং এইসব করে নিতে পারবো ভেবেছিলাম। কিন্তু তারপর ক্রমশ সারা বিশ্বের পরিস্থিতিটা এমন হয়ে যাচ্ছে এবং যেতে থাকলো যেভাবে, তাতে চেষ্টা চরিত্র করেও তত কিছু কাজ করতে পারছি না। মানে বাড়িতে ঠিক কাজ করতে গেলে যতটা কনসেন্ট্রেশন দরকার হয় সেই কনসেন্ট্রেটই করতে পারছি না। আর সমস্যা হচ্ছে এই যে টিভিতে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন আমরা দেখছি, টিভিতে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমরা দেখছি যে এই ধরনের
আহ, এইসব খবরগুলো আসছে তাতে বারবার আহ, কেমন একটা ডাইভার্টেড হয়ে যাচ্ছি। সেই জন্যে যতটা কাজ করা উচিত সেটা করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি কিছু পড়াশুনো করার, আহ, কিছু ডিজিটাল মাধ্যমে কাজ করার। তারপরে এই যে রবীন্দ্র জয়ন্তী আসছে, তার জন্য বিভিন্ন সংস্থা থেকে এখন একটু অন্যরকম ভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করার কাজ চলছে। সেটা হচ্ছে ওরা সবাই ডিজিটাল প্ল্যাটফর্মে রবীন্দ্র জয়ন্তী পালন করার চেষ্টা করছে। তার জন্য আমাদের অনেক কিছু কবিতা টবিতা রেকর্ড করে পাঠাতে হচ্ছে। এই সবের মধ্যেই আহ, দিন কাটছে, কিন্তু তবে মানসিক ভাবে বেশ খুবই মানে মর্মাহত হয়ে আছি এবং আতঙ্কিত হয়ে আছি, এই আর কি। শোভন, তোমার মাইক্রোফোনটা মাঝে মধ্যে মিস হয়ে যাচ্ছে, আমার মনে হয় একটু সামনে রেখে বা। না, এটা কি হচ্ছে কি, আমার এই ফোন এসে যাচ্ছে, আমি তো এতে করছি, আচ্ছা ফোন এসে যাচ্ছে, সেই ফোনটা কাটতে, ফোনটা এসে আচ্ছা, গেলে এটা মাইক্রোফোন অফ হয়ে যাচ্ছে, এই আর কি। ঠিক আছে। আমাদের সঙ্গে অনেকেই আছে। আমি আচ্ছা, দেখতে পাচ্ছি। তোমার ভয়েসটা কমে গেল। এবার ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে? না, আরেকটু 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 বাড়ে না? হ্যাঁ, এই এই তো সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আমার ভয়েস শোনা যাচ্ছে? পরিষ্কার হ্যাঁ দাদা, পরিষ্কার, একেবারে পরিষ্কার শুনতে পাচ্ছি। পরিষ্কার তো? হ্যাঁ, পরিষ্কার আছে। পরিষ্কার। আচ্ছা, আমরা জাভেদের কাছে যাচ্ছি। তো জাভেদের কাছে যাওয়ার আগে অনেকেই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, তাদের কয়েকজনের নাম একটু বলি। আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাডভোকেট রেবেকা সিনহা, বোধন আবৃত্তি পরিষদের থেকে, খুবই ভালো লাগছে। অ্যাডভোকেট সোমনাথ চক্রবর্তী, খুব সুন্দর জানিয়েছেন। আমি এই কারণেই নামগুলো দেখাচ্ছি যে এদের অনেকেই হয়তো আপনাদের পরিচিত হতে পারে, সেক্ষেত্রে আমি হয়তো অনেকেই চিনব না, তারপরও সেতার রুদ্র ঈশিতা, শুভ সন্ধ্যা গুণীজন। তারপর দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে মাইনুল আজম চৌধুরী, বোধন আবৃত্তি পরিষদের। নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছে পুলক চৌধুরী, আমাদের প্রায় প্রতিটি অনুষ্ঠানেরই নিয়মিত শ্রোতা। আপনাকে ধন্যবাদ পুলককে সঙ্গে থাকবার জন্য। সঙ্গীতা সাহা, হোসনে আরা বেগম আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। চট্টগ্রাম থেকে জাফরিন জালাল, এটি হচ্ছে আমার গৃহ থেকে মানে আমার সহধর্মিনী। হ্যাঁ হ্যাঁ, এত বৌদি বৌদি বৌদি, নমস্কার নেবেন? আচ্ছা, আমি জানিয়ে দিলাম। হ্যাঁ, তারামিন পুষ্পা চট্টগ্রাম থেকে, পারমিতা সেন চট্টগ্রাম থেকে, শারমিন শারমিন মৃত্তিকা রয়েছে, শারমিন মৃত্তিকা আবৃত্তি শিল্পী, হ্যাঁ, অভিনন্দন। শারমিন আমার ফেসবুক ফ্রেন্ড, ও খুব ভালো আবৃত্তি করে। ও বোধহয় বোধন আবৃত্তি সংস্থারই বোধহয়, মনে হয়। ওর হ্যাঁ, আবৃত্তি হ্যাঁ, শুনেছি, ওর আবৃত্তি শুনেছি, এবং কলকাতাতেও ও এসেছিল। রাইট, খুবই ভালো করে। এই প্রজন্মের শিল্পীদের মধ্যে আমি বলবো যে খুবই চমৎকার আবৃত্তি করে। এবার একজন বিশেষ ব্যক্তির নাম আমি এই শো করছি এখানে। ইনি হচ্ছেন ফজল হুসাইন। তার একটি অন্যতম পরিচয় হচ্ছে আপনার সঙ্গে আজ যে আবৃত্তি করছে জাভেদ চৌধুরী, তার পিতা। এছাড়া আরো বড় পরিচয় হচ্ছে চট্টগ্রাম রেডিওর সাবেক মুখ্য উপস্থাপক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার, নমস্কার নেবেন, আমার প্রণাম নেবেন। আমাদেরও শুভেচ্ছা এবং সালাম নেবেন। রিমা চৌধুরী, রমেশ বাবু চট্টগ্রাম থেকে। এবার হ্যাঁ, শোভন এরোপ্লেন মোডে দিতে হবে অলোক বসু। অলোকদা হচ্ছেন আমাদের এই প্ল্যাটফর্মের প্রথম অনুষ্ঠানের ভাষ্যদার সঙ্গে অলোকদা নাট্য নির্দেশক এবং আবৃত্তি শিল্পী।
অলোক দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং আপনার উপদেশ শোভনদাকে জানিয়ে দিলাম। আমি 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 বলি, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আমি এরোপ্লেন মোডে করলাম, করতে গিয়ে দেখলাম এটা ওই ইন্টারনেটটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য। তারপরে আরো দেখতে পাচ্ছি মিনার মাহমুদ। মিনার মাহমুদ ধানসিঁড়ি নামে বাংলাদেশের অন্যতম একটি বিখ্যাত এবং বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, হ্যাঁ, সেই একজন কর্ণধার। অনেক ধন্যবাদ মিনার আমাদের সঙ্গে থাকবার জন্য। মুন কুইন আছে, লিখে ভালো। ও আমার ফেসবুক ফ্রেন্ড। ওকে ওকে, দেন রোমা অবন্তী চট্টগ্রাম থেকে, খুব সম্ভবত আমাদের কুন্তলদার স্ত্রী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডক্টর কুন্তল। হ্যাঁ, আমাদের একটি অনুষ্ঠানে এসেছিলেন ডক্টর কুন্তল। আচ্ছা, অনেক ধন্যবাদ। দেন তানজিনা তান্না, খুব ভালো লাগে। তানজিনা তমা, ও হচ্ছে খুব ভালো, উনি হচ্ছেন খুব ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী। সেই তিনি তানজিনাই বোধহয় আরেকজন, তানজিনা তান্না। তান্না, ও আচ্ছা আচ্ছা, ভুল করছি, তাহলে ভুল করছি। তারপর রয়েছে চট্টগ্রাম থেকে মৃত্তিকা চক্রবর্তী, আজও আবৃত্তির অপেক্ষায় আছি। মৃত্তিকা আমার ফেসবুক ফ্রেন্ড। আমার ভাগ্নি। তারপর রয়েছে ঢাকা থেকে রয়েছে সুদীপ বড়ুয়া খোকন, আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং বোধনের একজন অন্যতম উপদেষ্টার সক্রিয় সদস্য আর কি। আমি দুটাই বলছি, আবার সক্রিয় সদস্য বলছি। খোকন ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। এর মধ্যে আরো যুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে বোধন আবৃত্তি পরিষদের রাজিউর রহমান বিতান। শোভনদা ও জাবেদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা, সেই সাথে সুপ্রিয় প্রথমদাকে জানাই আন্তরিক অভিবাদন ও ধন্যবাদ। ভালো থেকো রাজিউর, বিতান, দিলীপ দাস। আমরা মনে হয় এখন চলে যাই শোভনদার কাছে। শোভনদার আবৃত্তি আমরা এবার একটু শুনি। শোভন, এবার তোমার কাছ থেকে শুনি। হ্যাঁ, কোন তোমার কোনো ইচ্ছে আছে, মানে কিছু বলার আছে, যে কোনো কবিতা রিকোয়েস্ট করা বা কিছু আছে? তাহলে বলতে পারো, যদি কোনো পছন্দের কবিতা থাকতে পারে। ওকে, আমরা আসবো, আমরা ক্রমান্বয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি নিজের মতোই একটা শোনাই, যেটা আমার ভালো লাগছে এই সময়। বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান। যে গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছলো ছলো, এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল রবি গানে, যে নদীর কুল নেই সে স্রোতে বৈঠা যারা টানে। আব্বাস উদ্দিন দরিয়ায় ধরেছেন সুর, শাশ্বত বেহুলার ভালোবাসার সিথির সিঁদুর। ভাষা শহীদের খুনে সে সিঁদুর আরো লাল হলো। এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। স্মৃতিতে এখনো শুনি বঙ্গবন্ধুর আহ্বান, স্মৃতিতে এখনো শুনি বঙ্গবন্ধুর আহ্বান। পূবের আকাশ সয় শান্তিতে ভোরের আজান। ২১-এর হাত ধরে চেতনার হয় হাতে খড়ি। বাংলা দেখলে আমি এখনো বাংলাদেশ পড়ি। বাংলা দেখলে আমি এখনো বাংলাদেশ পড়ি। মুক্তিযুদ্ধ ডাকে আগামীর দিকে হেঁটে চলো। এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান। যে গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছলো ছলো, এ যদি আমার দেশ না হয়
তো কার দেশ বলো? অসাধারণ, অসাধারণ। এই বাংলাতেই আমরা বসবাস করছি এবং আমরা খুব গর্ব করি যে আমরা বাংলাদেশেরই সন্তান। শোভন সুন্দর বসু, বাংলাদেশের প্রতি আমাদের পূর্বপুরুষ বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে বাড়ি ছিল, সেসব তো আছেই, অনেকেরই এখানে, আমাদের এখানকার অনেকেরই ছিল। কিন্তু আমার বিশেষ নারীর যোগ এবং বিশেষ যে একটা অন্যরকম অনুভব রয়েছে, সেটা হচ্ছে আমার প্রথম আমার প্রথম ক্যাসেট বেরোয় বাংলাদেশ থেকে, আমার কেরিয়ারের প্রথম ক্যাসেট বেরোয় বাংলাদেশ থেকে, এবং সেটা বেরিয়েছিল 1996 কি 97 ফেব্রুয়ারি মাসে, ঠিক 97 না 96 মনে করতে পারছি না, ফেব্রুয়ারি মাসে। এবং সেটা বার করেছিল বেতার জগৎ কোম্পানি, তার সঙ্গে মার্স ছিল ওদের মার্কেটিং পার্টনার, আর এই দুটি কোম্পানিরই ওনার ছিল শিমুল মুস্তাফা। এবং এই আমার ক্যাসেটের ওপরে যে প্রচ্ছদ করেছিল আমাদের পলাশ দা, মানে মুস্তাফা কামাল পলাশ, হ্যাঁ, মানে শিমুলেরই দাদা। শিমুল আমার খুবই বন্ধু। আমি প্রথম তখন সেই সময় জাতীয় কবিতা উৎসবে গিয়েছিলাম। তার আগে আমি অবশ্য বোধনে গেছি তোমাদের ওইখানে, তখন জাতীয় কবিতা উৎসবে যাইনি, কিন্তু এই সময় এই বছর আমি জাতীয় কবিতা উৎসবে গিয়েছিলাম। সেইখানেই আমার এই ক্যাসেটের রেকর্ডিং হয় এবং তারপরে সেটা বেরোয়। তাই এটা একটা আমার কাছে বড় একটা মাইলস্টোন আমার জীবনের। অনেক ধন্যবাদ এই তথ্যগুলোর জন্য। আমার মনে হয় এটিও একটি দুই বাংলার সম্প্রীতির একটি উদাহরণ যে তোমার প্রথম অ্যালবাম বাংলাদেশ থেকে বের হয়েছে, এবং সেটা আমাদেরই আরেক গুণী আবৃত্তি শিল্পীর সরাসরি তত্ত্বাবধানে এবং তার পৃষ্ঠপোষকতায়। অবশ্যই আমরা এই যোগসূত্রটিকেই আসলে আমরা আবিষ্কার করতে চাই, এই যোগসূত্রটিকেই আমরা আরো দৃঢ় করতে চাই আমাদের এই সকলের অংশগ্রহণের মাধ্যমে। আমি শোভন কয়েকজনের কথা না বলে পারছি না। আমাদের সঙ্গে রয়েছেন আবৃত্তিকার বেলায়েত হোসেন। বেলায়েত ভাই আপনাকে অনেক ধন্যবাদ। লিখেছেন স্বাগতম শোভন, জাভেদ, ভালো লাগছে, আছি। এছাড়া রয়েছে বেলায়েত দা স্বাগত। বেলায়েত দা আমাদের খুব পরিচিত আবৃত্তিকার, খুবই পরিচিত। বেলায়েত দা স্বাগত। আমি তো লিখতে পাচ্ছি না এখান থেকে, তাই মুখেই বলছি, আপনি একটু তুমি একটু কমিউনিকেট করে দাও প্রশান্ত। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, বেলায়েত ভাই শুনতে পাচ্ছেন। এছাড়া রয়েছেন পারভেজ চৌধুরী, আবৃত্তিকার। পারভেজ তো আমার মানে ছোটবেলার বন্ধু আর কি, ছোটবেলার বন্ধু। পারভেজের অনুষ্ঠানও শুনলাম 2-3 দিন আগে বোধহয় হয়েছিল না পারভেজ অনুষ্ঠানটা? হয়েছিল। তোমাকে আমি একটু বলি, মনে করিয়ে দিই সেই সমস্ত দিনের কথা। 1988 কিংবা 89 সালের দিকে যখন চট্টগ্রামে বোধন আবৃত্তি পরিষদের মনে আছে পারভেজ তোমার সঙ্গে পরিচয় করে দিয়েছিল। তখন তোমার বিয়ে করনি, তখন তুমি আরো রোগা এবং খুবই মানে কি বলবো, তুমি এখন মানে লেডি কিলারের মতো ছিলে দেখতে আর কি। তোমার অসাধারণ, তখন মানে অনেক ইয়াং ছিলে, হ্যাঁ। তো তারপর তখন থেকে তোমারও সঙ্গে আমার পরিচয়, তোমার সঙ্গে তো আমার সেই সময় থেকেই পরিচয়, কিন্তু পারভেজ এই পরিচয়টা করিয়ে দিয়েছিল। এবং শুধু তুমি নও, বাংলাদেশে আরো অনেক জায়গায়, অনেক অনুষ্ঠানে বা অনেক মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মূলে আছে এখনো পারভেজ। এছাড়া রয়েছে ডক্টর কুন্তল বড়ুয়া। কুন্তল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কুন্তল আমাদের একটি অনুষ্ঠানেও ছিল, উর্মিমালা বসু এবং জগন্নাথ বসু যেদিন করেছিলেন সেদিন কুন্তলও ছিল আমাদের সঙ্গে। চট্টগ্রাম থেকে উৎপল কান্তি বড়ুয়া, বোধন এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন, আপনাকেও অভিনন্দন এবং ধন্যবাদ। চট্টগ্রাম নয়, ঢাকা থেকে আছে জাফরিন জালাল, বোধনের সঙ্গে এখনো আছে, বোধনের একেবারে প্রথম
বোধন আবৃত্তি স্কুলের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী এবং এখনো আবৃত্তি করে যাচ্ছে। জাফরিন আমাদের সঙ্গে থেকেও। চট্টগ্রাম থেকে রয়েছে বিবর্ণ অসীম। অসীম বোধন আবৃত্তি পরিষদের একজন সক্রিয় আবৃত্তি কর্মী। তারপর রয়েছে বোধন আবৃত্তি পরিষদের মাইনুল আজম চৌধুরী, উদাত্ত আবৃত্তি সুগন্ধা আপনাকে জানিয়েছে। এরপর আমরা চলে যাই, ও চট্টগ্রাম থেকে আরো রয়েছে বোধন আবৃত্তি পরিষদের সহসভাপতিদের একজন শিমুল নন্দী। শিমুলও খুব ভালো আবৃত্তি করে, একটি করবে তারও, সেও উপস্থাপন করবে। এছাড়া দেখতে পাচ্ছি ওয়াহিদুল উল্লাহ বকুল, আমাদের মৃত্তিকার রুমমেট। আমি আগে থেকেই জাভেদ ভাইয়ের ভক্ত, আশা করছি আজ থেকে সুগন্ধারও ভক্ত। নিশ্চয়ই নিশ্চয়ই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকবার জন্য অনুরোধ রইল। আমরা এবার ফিরে যাই জাভেদের কাছে। জাভেদ প্রায় দীর্ঘ 1996 সাল থেকে শুরু করে যাবৎ আবৃত্তির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত, বোধন আবৃত্তি পরিষদের সঙ্গে কাজ করছে। তার মেঘলা রঙের চিঠি নামে 2015 সালে প্রথম আবৃত্তির অ্যালবাম প্রকাশিত হয় আবৃত্তি মেলা ঢাকা থেকে। আবৃত্তি নির্মাণ শৈলী, উপস্থাপনা এবং শব্দ নিয়ন্ত্রণ ও প্রক্ষেপণে জাভেদ বেশ সংযমের সঙ্গেই তার আবৃত্তি পরিবেশনে কাজ করে থাকে। ও ভারতের তারা টিভিতে এবং কলকাতার অন্যতম বেতার কেন্দ্র আকাশবাণী মৈত্রীতে শিল্প প্রাঙ্গণেও আবৃত্তি পরিবেশন করেছে। চট্টগ্রাম টেলিভিশনের নিয়মিত সংবাদ পাঠক জাভেদ জেলা শিল্পকলা একাডেমি এবং বেতার সংবাদ শিল্পী সংস্থা চট্টগ্রামের সাংস্কৃতিক সম্পাদক, এবং দুটো সংস্থার সঙ্গে সে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। জাভেদ, এবার তোমার কাছে কি শুনবো? আমি যেহেতু এখন লকডাউন সময়, করোনাকালীন সময়ে, আমি আমাদের বোধনের শুভাকাঙ্ক্ষী প্রিয় কবি এবং সাংবাদিক রাশেদ রফের একটি কবিতা দিয়ে শুরু করছি। তার লেখা বিজ্ঞানের দিকে তাকিয়ে আছে বিশ্ব। এটি করোনা বিষয় লিখেছে উনি। বিজ্ঞানের দিকে তাকিয়ে আছে বিশ্ব। আমার শব্দ কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এবার শুনতে পাচ্ছি। দস্যু করোনা কাঁপিয়ে বেড়ায়। একটু সাউন্ডটা একটু কমে গেল আমার এখানে, একটু বাড়াবে। জাভেদের কবিতাটা শুনতে চাই ভালো করে। জাভেদ একটু সামনে ঝুঁকে পড়ে, তাহলে শোনা যায় এখন? হ্যাঁ হ্যাঁ। দস্যু করোনা কাঁপিয়ে বেড়ায় বিশ্ব। ধনী দরিদ্র সব একাকার, মুহূর্তে হয় নিঃস্ব। করোনা মানে না ছোট আর বড়, জানে না গুরু বা শিষ্য। দেখাও যায় না, বোঝাও যায় না, সে রাগী, সে অদৃশ্য। বাধাহীন সে কত কাদা কেবল সাই সাই করে ছুটছে। মানুষের সব হাসি আনন্দ নিমিষেই যেন লুটছে। যদিও বা জানি আমরা মানুষ কোথাও কখনো হারি না, তবু মনে হয় ভয় ভয় ক্ষয়, অঙ্ক মেলাতে পারি না। বিজ্ঞানী যত পিছিয়ে থাকুক, বিজ্ঞানী আজ মুখ্য। বিজ্ঞান পারে তাড়াতে দস্যু, ঘোচাতেও পারে দুঃখ। বিজ্ঞানী তুমি সহসা তাড়াও করোনার যত বিস্ফোর। তোমার কর্মে মর্মে মর্মে সহায়তা দেবে ঈশ্বর। তোমার কর্মে মর্মে মর্মে সহায়তা দেবে ঈশ্বর। বাহ, খুবই চমৎকার। ইতিমধ্যে চলে এসেছেন আমাদের আব্দুল হালিম দোভাষ ভাই। আব্দুল হালিম দোভাষ, শোভন, তোমার মনে আছে কিনা, সেই প্রথমবার যখন তুমি বাংলাদেশে আসো, পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ এসেছিল তোমার সঙ্গে সেই সময়ে। তো চট্টগ্রামের সবচেয়ে বড় যে হলটি মুসলিম ইনস্টিটিউট হল, সেই মুসলিম ইনস্টিটিউট হলে আমাদের আবৃত্তি অনুষ্ঠান ছিল 2 দিন ব্যাপী। তো সেইখানে এখনো পরিষ্কার মনে আছে, দর্শক বাইরে ভেতরে প্রচুর দর্শক, কিন্তু আমাদের আমন্ত্রিত অতিথিরা নেই। অর্থাৎ সম্ভবত তুমিও ছিলে সাথে, এবং পার্থদা, গৌরীদা, তোমরা তিনজনই। তোমাদেরকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে হালিম ভাই সোজা নিয়ে গিয়েছিল চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে। তো সেইখান থেকে আসতে দেরি হয়ে যাওয়ার কারণে সেই হালিম ভাই, আব্দুল হালিম দোভাষ, আমাদের সঙ্গে আছেন। হালিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। রাশেদ নীল আছেন আমাদের সঙ্গে, আমিও শুনছি। প্রণব চৌধুরী, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক,
প্রণব আমাদের সঙ্গে আছে, দারুণ হচ্ছে জাভেদ ভাই। মুন কুইন লিখেছে, জাভেদ ভাই চমৎকার আপনার আবৃত্তি, একজন খুদে ভক্ত। কুন্তল বড়ুয়ার একটি কমেন্ট আমি একটু শোনাতে চাই, যেটি শোভনকে উদ্দেশ্য করে বলা, যে কলকাতায় আবৃত্তি চর্চা তো পুরনো, বর্তমানে তরুণরা কি চর্চায় খুব উৎসাহী? আসল কথা, তরুণরা কি সমকাল কবিদের কবিতার সঙ্গে পরিচিত? তো এইটি আমি পরিষ্কার না, জিজ্ঞাসা কি হয়তো কমেন্টই, তো আমরা হয়তো জানবো এক সময়ে। চট্টগ্রাম থেকে সুছন্দা ঘোষ চৌধুরী, বোধন আবৃত্তি পরিষদের একজন একনিষ্ঠ সদস্য, আমাদের সঙ্গে রয়েছে। তারপর রয়েছে সুপ্রতিম বড়ুয়া। জাভেদ ভাই আমার প্রিয় একজন আবৃত্তিকার, আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। এই তো, আরো যারা আসবে আমি হয়তো সময়ে সময়ে পড়ে শোনাবো আপনাদের সবার সঙ্গে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আমি এবার শোভন সুন্দরের কাছে আসব। তো এইখানে আমার কাছে কিছু তথ্য, যেটা যে তোমার একটি অ্যালবাম রয়েছে রিদমস অফ ট্যাগর, মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতার আবৃত্তি তোমার এই অ্যালবামে এসছে আমি দেখেছি। এবং এইটির অন্যতম যে বিষয়টি আমি বলবো, যে আবৃত্তির সঙ্গে আমরা সবাই অনেকেই আবহ সঙ্গীত ব্যবহার করি, কিন্তু এইখানে যে পরিমিত ভাবে আবৃত্তির আবহ সঙ্গীত পরিবেশন করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে, এবং বিশেষ করে বিক্রম ঘোষের মিউজিক এবং তনুশ্রী শঙ্কর, এই দুজনই তোমার এই অ্যালবামটিতে কাজ করেছেন। তুমি যদি এই অ্যালবামটি সম্পর্কে আমাদেরকে একটু কিছু বলতে, এবং এই অ্যালবামের কোনো একটি কবিতা যদি আমাদেরকে শোনাতে। হ্যাঁ, যখন আমাকে আশা অডিও কোম্পানি আমাকে যখন বলল যে আবৃত্তির সঙ্গে অনেক বড় বড় মিউজিশিয়ানস, অনেক বড় বড় সঙ্গীত শিল্পী অনেকেই বিভিন্ন ভাবে মিউজিক আয়োজন করেছেন, সঙ্গীত আয়োজন করেছেন, মিউজিক করেছেন, কিন্তু বিক্রম ঘোষ উনি বাংলা কবিতার সঙ্গে কোনো কাজ করেননি এই অ্যালবামের আগে। তো একদিন আমাকে আশা অডিও যখন বলল, তখন বিক্রম দাও ওখানে ছিল। বিক্রম দা আসলে ইংরেজি কবিতার সঙ্গে অনেক কাজ করেছেন, অনেক বড় বড় ইংরেজি কবিতার পোয়েট্রি পারফর্মারদের সঙ্গে কাজ করেছেন বিদেশে, কিন্তু এইখানে সেটা করেননি। তাই উনি চেয়েছিলেন যে এই ধরনের একটা অ্যালবাম, যেখানে রবীন্দ্রনাথের রিদিমসটাকে ধরা যায়, কবিতার মধ্যে যে ছন্দ আছে সেই ছন্দটাকে ধরা যায়, এবং সেই ছন্দ নিয়ে উনি কাজ করতে, যেহেতু ওনার কাজটাই ছন্দ নিয়ে, সেই জন্য ওই জায়গাটাকে উনি ধরতে চেয়েছিলেন ওনার কাজের মধ্যে দিয়ে। তো তারপরে ওনার সঙ্গে বসে বসে অনেক রকম অনেক কবিতা নিয়ে আলোচনা হয়ে আস্তে আস্তে এই ধরনের 10টা কবিতা বাছা হয়েছিল। এবং এইটা সবচেয়ে বড় কথা যে এই 10টি কবিতার রেকর্ডিং হয়েছিল 1.5 বছর ধরে। কারণ কবিতার আবৃত্তি হচ্ছে, তারপরে উনি মিউজিক করছেন, সেই মিউজিকটা ওনার ভালো লাগছে না, সেই মিউজিক ফেলে দিচ্ছেন, আবার নতুন মিউজিক করছেন। তারপরে কিছু কিছু কবিতায় রিদিম করতে গিয়ে হয়তো আমার সঙ্গে অসুবিধা হচ্ছে, আমি মিউজিক সেই রিদিমে যেতে পারছি না, একটু দুটো তালের অসুবিধা হচ্ছে, তখন সেটাকে আবার ঠিক করে আবার মিউজিক করা, আবার আবৃত্তি করা, এমনি করে আসলে মানে আমি বলতে চাইছি যে একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীর সঙ্গে কাজ করার এটাই একটা বড় প্রাপ্তি, যে কোনোভাবে কোনো মানে প্রোডাকশনের সঙ্গে কোনো কিছুতেই কম্প্রোমাইজ করেন না। ওইটা চলে যাবে, এইটা হয়ে যাবে, ঠিক আছে, ওইটাকে একটু এ করে দেওয়া যাবে, ঠিক করে দেওয়া যাবে, এরকম নয়। সম্পূর্ণভাবে একেবারে সঠিক না হতে হলে একেবারে মানে কারেকশন টু দি পাওয়ার ব্রিম আর কি, মানে স্যাটিসফ্যাকশন টু দি পাওয়ার ব্রিম, একদম পুরোপুরি স্যাটিসফাইড না হতে পারলে কোনো কাজকে উনি অ্যাপ্রুভ করেন না। এইটা একটা বড় শিক্ষা হলো, মানে পারফেকশনিস্ট আর কি, এরকম পারফেকশনিস্ট মানুষের সঙ্গে কাজ করার একটা বড় অভিজ্ঞতা। আমার মনে হয় না যে এই ধরনের কাজ করতে গিয়ে যেভাবে আমি বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি,
সেটা একটা সত্যি বিরল। তো 1.5 বছর ধরে এটির রেকর্ডিং হয়েছে এবং তারপরে এটি প্রকাশ হয়। রবীন্দ্রনাথের বিভিন্ন ছন্দ, কবিতার বিভিন্ন ছন্দগুলোকে ধরে উনি মিউজিক ডিজাইন করেছেন। কিছু কিছু জায়গায় আবার উনি ভয়েসও দিয়েছেন এই কবিতায়। আর তার মধ্যে 2টি কবিতা বলেছেন তনুশ্রী শঙ্কর। যেহেতু তনুশ্রী শঙ্কর নাচের মানে নৃত্যশিল্পী এবং নাচের যে রিদিম, সেই রিদিমস ওনার মধ্যে রয়েছে, সেই জন্য উনি এই ধরনের, ওনাকে বাছা হয়েছিল এই ধরনের কবিতা করার জন্য। এর আগে উনিও আবৃত্তি সেইভাবে করেননি। গান করেছেন, অনেক কিছু করে, অভিনয় করেছেন, সবই করেছেন, কিন্তু আবৃত্তি করেননি। ওনাকে প্রথম এই অ্যালবামে ইন্ট্রোডিউস করা হলো আবৃত্তি শিল্পী হিসেবে। এই আর কি। বাহ, খুবই চমৎকার। তো আমরা তারপরে 2015-তে এটা বেরিয়েছিল। 2015-তে এটা মানে মানে গান বাদ দিয়ে যে অ্যালবাম যত বেরিয়েছে 2015-তে, এটা হাইয়েস্ট সেলিং হয়েছিল। এই যে অধ্যাবসায়, আমি বলবো এটাকে অধ্যাবসায়, 1.5 বছর একটি সিডির পিছনে কাজ করা, তুমি যে কথা বললে যে পারফেকশন, এটাই হচ্ছে সবচেয়ে মূল এবং আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে উপস্থাপনের পূর্বে একজন শিল্পীকে নিশ্চিত হতে হয় শিল্পীর সন্তুষ্টি কতখানি এর মধ্যে রয়েছে। আমি মনে করি এই জন্য অবশ্যই একটি বিশাল ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় শিল্পীকে সবসময়। তো আমি তাহলে এই অ্যালবাম থেকে তুমি কি শোনাবে কিছু? হ্যাঁ, শোনাতে পারি। হ্যাঁ, শোনাতে পারি। হ্যাঁ, শুনি তাহলে। শোনাচ্ছি খাঁচার পাখি এবং বনের পাখি, এই কবিতাটি। এই কবিতা এতদিন যা আবৃত্তি হয়েছে তাতে এই কবিতার মধ্যে যে 7 মাত্রা তালটি রয়েছে, সেই তালটিকে ধরে আবৃত্তির কোনো নিদর্শন এখনো পর্যন্ত নেই। তো আমরা চেষ্টা করেছিলাম যে এই কবিতার 7 মাত্রার যে তাল রয়েছে, মানে গানের ক্ষেত্রে 7 মাত্রা তাল, এবং সেটা কবিতার ক্ষেত্রেও মাত্রাবৃত্ত ছন্দের 7 মাত্রা তাল, সেটিকে ধরে শোনানোর, মানে তৈরি করার এবং সেটাকে পরিবেশন করার চেষ্টা করেছি। সেটি শোনাচ্ছি। যদিও তোমরা বুঝতে পারছো যে একটা মিউজিকের রিদিম থাকলে এই কবিতাগুলো বলতে সুবিধা হয়। তো ঠিক আছে, সেটা ছাড়াই শোনাচ্ছি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে শিখানো বলি তার, দোহার ভাষা 2 মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না, বনের পাখি বলে না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও, মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে, বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেটা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে হায়,
মেঘে কোথায় বসিবার ঠাঁই, এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে না রে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, পাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর শকুতি নাহি উড়িবার। খাঁচার পাখি বলে হায়, মোর শকুতি নাহি উড়িবার। বাহ, চমৎকার চমৎকার। এই যে আমরা যে ধারায় এই কবিতাটি শুনতে অভ্যস্ত, আমি বলবো যে সেটা একেবারে ট্রেডিশন ভেঙে একটি অন্যরকম নতুন নির্মাণ এইখানে তোমার এই আবৃত্তির মধ্যে আমরা পাই। খুবই ভালো, খুবই চমৎকার। এইটা দুটো দুটো বিষয় আছে। হ্যাঁ, একটা হচ্ছে একাডেমিক দিক আর একটা হচ্ছে টেকনিক্যাল দিক। মানে এই কবিতা 7 মাত্রায় লেখা, গানের ক্ষেত্রে এই ছন্দেই গান হয়, কিন্তু এই কবিতা এইভাবে বলারও একটা বিষয় হচ্ছে দুটো পাখি, মানে দুটো সত্তা, জীবনের দুটো সত্তা। একটা সত্তা চায় যে ঘুরে বেড়াতে, উড়ে বেড়াতে, আবার একটা সত্তা চায় ঘরের মধ্যে একটা নিশ্চিন্ত জীবন। বিশেষ করে এই যে আইসোলেশনের মধ্যে, এই লকডাউনের মধ্যে আমরা যখন জানলা দিয়ে দেখি বাইরের প্রকৃতিটা, তখন প্রকৃতির পশু পাখি গাছপালার মধ্যে মনে হয় যে তারা কেমন ঘুরে বেড়াচ্ছে, ফ্রি লাইফ লিড করছে। সেরকম যদি যেতে পারি, আবার তারা হয়তো ভাবছে যে এরকম আমাদের মানুষদের মতো একটা ঘরের মধ্যে যে এই নিরাপত্তা, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে, আরামের মধ্যে থাকতে যদি পারতো আর কি। এই যে দুটো মানে সত্তা, সেই দুটো সত্তাকে এক্সপ্রেস করারও একটা বিষয় ছিল এইরকম ছন্দের মধ্যেই। সেটা চেষ্টা করেছি, কতটা হয়েছে আমি জানি না, তবে চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ। আমাদের বেলায়েত ভাইয়ের একটা কমেন্ট আছে। বেলায়েত ভাইয়ের কমেন্ট হচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ কমেন্টটা শোভন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, অতটা পড়তে পারছি না। আমি পড়ে শোনাচ্ছি। শোভন, 94 সেই তোমার আয়োজনে 7 দিন ব্যাপী কলকাতার বর্ণাঢ্য গঙ্গা যমুনা আবৃত্তি উৎসব আজও মনে পড়ে। শিমুল, মাহি ও আমি আমন্ত্রিত ছিলাম সেই বিভিন্ন মঞ্চে। তার সঙ্গে হলদিয়ার অনুষ্ঠান, গভীর রাতক আড্ডা। কতজন আজ নেই। শক্তিদা, সুনীল দা, সমরেন্দ্র দা, জয়দেবের সঙ্গে অনুষ্ঠানেই পরিচয়, তারপর হৃদ্যতা, সেও হারিয়ে গেল। খুব মনে পড়ে শোভন। ধন্যবাদ বেলায়েত ভাই। একদম তাই। এবং সেই অনুষ্ঠানে এসেছিলেন আমাদের সৈয়দ শামসুর হক এসেছিলেন, তারপরে আমাদের শামসুর রহমান এসেছিলেন। এরাও তো নেই, মানে অনেক এরকম সব এসেছিলেন, অনেকেই এসেছিলেন, ওদেশ থেকেও এসেছিলেন, যাদের আমরা মিস করেছি, হারিয়ে ফেলেছি আর কি। এবার আমি জাভেদের কাছে যাই। জাভেদ, আমরা কি শুনছি তোমার কাছ থেকে? আমি এবার আমার অ্যালবামের, প্রথম অ্যালবামের একটি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার খুব প্রিয় একটি কবিতা, চিরায়ু মানা। এই কবিতাটি একটু মাইক্রোফোনের সামনে। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, পরিষ্কার। যেমন আছে তেমনি এসো, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, সিঁথি না হয় বাঁকা হবে, নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ। কাঁচল যদি শিথিল থাকে, নাইকো তাহে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। এসো দ্রুত চরণ দুটি ট্রেনের পরে ফেলে, ভয় করো না অলুপ্ত রাগ, মোছে যদি মুছিয়া যাক, নুপুর যদি খুলে পড়ে, না হয় রেখে এলে, এদু করো না মালা হতে মুক্তা খসে গেলে। এসো দ্রুত চরণ দুটি ট্রেনের পরে ফেলে। হ্যারো গো, ওই আধার হলো আকাশ ঢাকে মেঘে, ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে। থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে, ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে। হ্যারো গো, ওই আধার হলো
আকাশ ঢাকে মেঘে, প্রদীপখানি নিভে যাবে, মিথ্যা কেন জানো? কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কি না আছে? তরল তব সজল পিঠি মেঘের চেয়ে কালো, আখের পাতা যেমন আছে এমনি থাকা ভালো। কাজল দিতে প্রদীপখানি মিথ্যা কেন জালো? এসো হেসে সহজ বেশে আর করো না সাজ, কথা যদি না হয় মালা, ক্ষতি তাহে নাই গো বালা। ভূষণ যদি না হয় সারা, ভূষণে নাই কাজ। মেঘে মগন পূর্ব গগন, বেলা নাই রে আজ। এসো হেসে সহজ বেশে নাই বা হলো সাজ। বাহ, চমৎকার বাহ, জাভেদ। খুব খুব ভালো চমৎকার। লাগলো, হুম। ধন্যবাদ দাদা, আমরা চেষ্টা আহ, করছি। খুব ভালো। আমরা শোভনের কাছে আসি। শোভন, তোমার কাছে আহ, জানতে চাইবো যে কবিতার ফেরিওয়ালা, তোমাকে আমরা জানি। তো সেই কবিতার ফেরিওয়ালার কাছে আমি স্বপ্নের ফেরিওয়ালা আবৃত্তি শুনতে চাই। তোমার একটি অ্যালবামে স্বপ্নের, সেটি রয়েছে, ফেরিওয়ালা। আচ্ছা, স্বপ্নের ফেরিওয়ালা, স্বপ্নের ফেরিওয়ালা শোনাবো। একটু একটু বড় কবিতা কিন্তু, 5-6 মিনিটের। 5-6 মিনিট হ্যাঁ, অসুবিধা, বলতে পারি। অথবা তুমি অংশ বিশেষ শোনাতে পারো তোমার যদি আসলে ওই কবিতা অংশ বিশেষ হলে না, কবিতার মানে এটা কমিউনিকেশনটা হয় না আর কি। তুমি পুরোটাই শোনাও, পুরোটাই শোনাও, আচ্ছা, পুনরায় শুনি। আমরা শুনবো। এ শহরে আমি গ্রাম থেকে আসা এক ঝাঁক নীরবতা, সময় পেলেই সবাইকে বলি আমার জীবন কথা। মা বাসন মাজে বাবুদের বাড়ি, এই বেলা ওই বেলা আমি আর বোন খালি পেটে খেলি ভাত রাঁধা রাঁধা খেলা। আমাদের কোনো স্কুল টুল নেই, বইটই নেই কোনো। তোমরা যারাই স্কুলে পড়ো তোমাদের বলি শোনো, সেরকম এক রঙিন দুপুরে কদম গাছের ছায়ে আমি আর বোন ঘুমিয়ে পড়েছি। একজন পায়ে পায়ে এসে দাঁড়ালেন, গেরুয়া বসন বিবেকানন্দ যেন। বললেন, এই দুপুরে তোমরা ঘুমিয়ে পড়েছো কেন? শহরে যাও না, ফিরি টিরি করো। এভাবে ঘুমোয় কেউ? চোখ মেলে দেখি কেউ নেই, শুধু গেরুয়া রোদের ঢেউ। সন্ধেবেলায় মাকে বললাম আমি ছোট তাও মানি, কিছু নাই হলে ফিরে আসবই, নাম ঠিকানা তো জানি। তোমার কষ্ট ভালো লাগে না তো, দেখি না চেষ্টা করে। বলে মাকে আমি প্রণাম করেই বেরিয়েছি খুব ভোরে। বোনটার কাছে রঙিন পৃথিবী, মার কাছে ছেলেবেলা গচ্ছিত রেখে এ শহরে আমি এই বেলা ওই বেলা গলিতে গলিতে ছোট জানালায় কখনো করিনি দেরি। এ শহরে আমি ছেলে মেয়েদের, এ শহরে এ শহরে আমি ছেলে মেয়েদের স্বপ্ন করছি ফেরি। এ বাহ, শহরে আমি ছেলে মেয়েদের স্বপ্ন করছি ফেরি। বাবা মা অফিসে, যে ছেলেটি একা সারাদিন বসে ঘরে একা একা শুধু সারাটা দুপুর ছুটির অঙ্ক করে, তাকে আমি বলি, এই যে খোকন, এখনই দেখো না ভেবে টই টই মাঠে ঘুড়ি ওড়ানোর স্বপ্ন এনেছি, নেবে? গোটা স্বপ্নটা 10 পয়সায় তার হাতে দিয়ে বলি, আবার আসবো শুক্রবার, আজ তবে ভাই চলি। ভাই বোন নেই, ঘর ভরা দামি পুতুলের চারপাশে, গালে হাত মেয়ে একা বসে, চোখে বৃষ্টিরা ঝেঁপে আসে। তাকে বললাম, কি নেবে গো খুকু? বলল সে, ভাই ভাই। এই নাও, ধরো, ভাই বোনে ভরা গোটা খেলা ঘরটাই জলের দামি 12 পয়সায় কিনে নাও এক্ষুনি। এত সস্তার স্বপ্নওয়ালা পাবে না গো খুকুমনি। যেই দেখলাম ছোট্ট গলির শেষ জানালায় থেমে উদাস রঙের ছেলেটি ক্লান্ত কম্পিউটার গেমে, তাকে বললাম, জানলায় এসো, যে স্বপ্ন চাও তাই বেচতে এসেছি খুব সস্তায়, বলো না কোনটা চাই? আবির মাখানো ছুটির বিকেল, 25 পয়সা দাম, গুঁড়ি গুঁড়ি কিছু বৃষ্টিও নাও, আজ তবে চললাম। বাবা মা ঘুমিয়ে
ভোরবেলা উঠে যে মেয়েটি খুলে দোর ইতিহাস পড়ে, তার হাতে দিই বকুল কুড়োনো ভোর। 20 পয়সার এই স্বপ্নটা ফ্রিতে কিছু পাবে নাকি, এই ভেবে যেই টাকায় মেয়েটি, বলি আরো আছে বাকি, চাইলেই কিছু মন খুলে চাও, করোনা তো ছল ছুতো, এই নাও তুমি মালা গাঁথবার কল্পনা মাখা সুতো। শ্যামবাজারে, হাতিবাগানেও, বিডান স্ট্রিটটা ঘুরে চলে যাই আমি শিয়ালদা থেকে বেহালা ভবানীপুরে। রাসবিহারীর পরে বালিগঞ্জ, ঢাকুরিয়া, গড়িয়ায় স্বপ্ন বেচতে বেচতে আমার বিকেল গড়িয়ে যায়। আমি হেঁকে বলি, স্বপ্ন নেবে গো, সস্তা আমার কাছে। এই যুগের সব ছেলে মেয়ে শোনো, অনেক স্বপ্ন আছে। আম কুড়োনোর, নদীতে সাঁতার, তিলের নাড়ু চুরি, রথের মেলার হাওয়াই মিঠাই, আরো কত ভুরি ভুরি, খেজুর পাতার ঘুরন চরকি, তাল পাতা হাত ঘড়ি, খোলাম কুচির মাছের ঝোলে নুড়ি পাথরের বড়ি, ধুলোর ভাতের খেলাঘর আছে, পরন কথার ঠামি, আকাশ জোড়া সে রামধনুকের স্বপ্ন বেচছি আমি। নতুন ভারতবর্ষ তোমরা সব সেরাদের দলে, টেলিভিশনের 100 চ্যানেল রূপকথা এঁকে চলে। ভাই বোন নেই, কাকু কাকিমাও, ঠাম্মা দাদুও নেই, ব্যস্ত বাবা মা, বন্ধু করেছো কম্পিউটারকেই। প্রথম হওয়ার দৌড়ে তোমরা সকলেই ফার্স্ট হবে, প্রথম হওয়ার দৌড়ে তোমরা সকলেই ফার্স্ট হবে। স্বপ্ন তো নেই, ব্যস্ততা ভরা অদ্ভুত শৈশবে। ময়নামতির নদীর ওপারের অবাকপুরের ছেলে, স্বপ্ন বেচতে শহরে এসেছি বোনকে ও মাকে ফেলে। স্বপ্ন নেবে গো, অনেক স্বপ্ন, কাঁধে স্বপ্নের ঝোলা, এ কলকাতায় আমি প্রথম স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্ন নেবে গো, অনেক স্বপ্ন, কাঁধে স্বপ্নের ঝোলা, এই চট্টগ্রামে আমি প্রথম স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্ন নেবে গো, অনেক স্বপ্ন, কাঁধে স্বপ্নের ঝোলা, এই ঢাকা শহরে আমি প্রথম স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্ন নেবে গো, অনেক স্বপ্ন, কাঁধে স্বপ্নের ঝোলা। অসাধারণ, অসাধারণ। এই স্বপ্নের ফেরিওয়ালাকে আমরা সবসময়ই চাই আমাদের স্বপ্নের মধ্যে থাকুক, আমাদের বাস্তবেও আমাদের সঙ্গে সম্পৃক্ত হোক। দারুণ। জাভেদের এই মাঝে 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 একটু কণ্ঠে, সাবলীল কণ্ঠে, চমৎকার উচ্চারণে, মনোমুগ্ধকর আবৃত্তি। শোভন বাবুকে অভিনন্দন। মুগ্ধ হয়ে আমার শ্রদ্ধা নেবেন। হ্যাঁ, তারপরে সুদীপ বড়ুয়া খোকন লিখেছে, অপূর্ব, আরো ভালো লাগলো কবিতাটি। আমার নাম ছিল হাহা, মানে খোকন, কবিতাতে খোকন নাম ছিল। খোকন হচ্ছে সুদীপ বড়ুয়ার নিক নেম, মানে 55 বছর বয়সের খোকন, সুদীপ বড়ুয়া খোকন। এবারে আমি একটু যাই কুন্তল বড়ুয়ার একটি কমেন্ট, ওই সময় অসম্পূর্ণ ছিল, একটু কমেন্টটিতে আবার যাই। এটি বেলায়েতের, এটি কুন্তল বড়ুয়ার কমেন্ট। কুন্তল বড়ুয়া, কুন্তল জানতে চেয়েছিল যে সচরাচর আমরা দেখি খুব পরিচিত কবিদের কবিতা শুনতে অভ্যস্ত আমরা, সমকালীন কবিদের কবিতা খুব একটা শুনতে পাই না। এটা কি সমকালীন কবিদের সঙ্গে তরুণদের পরিচিতি না থাকা নাকি? তো আমার মনে হয় এই পার্সপেক্টিভটা একটু ভিন্ন রকম। যারা আবৃত্তি করছে তারা কতখানি সমসাময়িক কবিদের কবিতাকে নিচ্ছে। এখানে একটি বিষয় হয়তো কাজ করে, যে এটা আমার নিতান্তই আমার অভিমত, বা আমার একান্তই আমার অভিমত আমি বলবো, যে সেটি হচ্ছে আমাদের মধ্যে একটি তাড়না কাজ করে। সেটি হচ্ছে খুব সহজে আমরা যেন মানুষের কাছে সহজেই পৌঁছে যেতে চাই। এবং এই যে আমি একটু আগে যেটি বলছিলাম, যে একটি অ্যালবাম তৈরি করতে 1.5 বছর সময়
ব্যয় করতে হয়েছে। এই যে সময়ের ব্যাপ্তি নিয়ে, অধ্যবসায় নিয়ে, অনুশীলন নিয়ে, হ্যাঁ, একটি প্রোডাকশন তৈরি করা, সেই জায়গাতে আমাদের এখনো অনেক চাঞ্চল্য রয়েছে। আমাদের অনেকের এই স্থিরতার অভাব রয়েছে, যে কারণে আমরা সবাই নির্ভর করি সে সমস্ত কবিতাগুলোকে, সে সমস্ত কবিদের কবিতাগুলোকে, যার মাধ্যমে আমরা সহজেই দর্শক বা শ্রোতার কাছে পৌঁছে যেতে পারি। অবশ্যই আমি মনে করি যে নতুন কবিদের লেখার মধ্যেও যে সেই রকম কবিতা নেই তা নয়, কিন্তু সেই জন্য অধ্যবসায়ের প্রয়োজন। এবং আমি নিশ্চিত যে আজকের প্রজন্মের তরুণরাও কিন্তু নতুন কবিদের কবিতা পড়ে। আমি জানি যে জাভেদের আজকে আবৃত্তির সংগ্রহে আছে কবি ওমর কায়সার, আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত কবি। এবং বলবো যে এই প্রজন্মের এই সময়কার কবি দীর্ঘ প্রায় 3 দশকেরও অধিক সময়, 4 দশকেরও অধিক সময় কবিতা লিখতেন। তার কবিতাও আমরা শুনি। আচ্ছা, আমি একটু বলি প্রশান্ত। বলো। হ্যাঁ, বলো। হ্যাঁ, সেটা হচ্ছে যে উনি জিজ্ঞেস করছেন বা জানতে চাইছেন যে এই সময়ের তরুণ কবিদের সঙ্গে আবৃত্তিকারদের যোগাযোগ কিরকম, মানে যোগাযোগ মানে তাদের কাজের সঙ্গে যোগাযোগ কিরকম। আমি বলি যে আমি ব্যক্তিগতভাবে, অন্যদের কথা বলছি না, আমি ব্যক্তিগতভাবে এই সময়ের একদম তরুণতম অপরিচিত, মানে ততটা নামও হয়নি সেরকম কবি থেকে শুরু করে এই সময়ের যারা পরিচিত কবি, এই সময়ের পরিচিত, তাদের কবিতা প্রায় সব কবির কবিতাই করি। এবং আমার ঘরে যদি মানে ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবে যে এখনো পর্যন্ত এবছর বইমেলাতেও যে নতুন কবিদের কবিতার বই বেরিয়েছে তার খণ্ডটিও আমার কাছে আছে। হ্যাঁ, আমি এবং আমার সঙ্গে নিত্য যাতায়াত আছে এবং যোগাযোগ আছে সব কবিদের। কারণ এই সময়ের অনুভবকে, এই সময়ের কথাকে পৌঁছে দিতে গেলে অবশ্যই এই সময়ের লেখার সঙ্গে পরিচিত থাকতেই হবে। আর আমরা তো এই সময়কার আবৃত্তিকার, এই সময়ের কাজ করছি। আমাদের সময়টাকে যদি আমি কমিউনিকেট না করতে পারি তাহলে এই প্রজন্মের শ্রোতাদের সঙ্গে আমাদের সংযোগ থাকবে না। আর এই প্রজন্মের শ্রোতাদের সঙ্গে সংযোগ না থাকলে আবৃত্তি শিল্পের প্রসার বা আবৃত্তি শিল্পটাকে কখনই এগিয়ে নিয়ে যেতে যাওয়া যাবে না। এইটা সবসময় মনে করি। এবং সেই ভাবনা থেকেই এই যে কাজগুলো, এই যে রিদিমস অফ টেগার, এই কবিতা কিন্তু একদম এখনকার ছেলেমেয়েরা বেশি শুনছে। রবীন্দ্রনাথের কবিতা এইভাবেই শুনতে চাইছে এখনকার প্রজন্ম, এবং এইভাবে শুনছে। সেই জন্যে হাতে হাতে মানে নতুন যারা আবৃত্তি করতে আসছে এতে, বা আবৃত্তি শেখে না হয়তো, কিন্তু তারা শুনছে এই ধরনের কবিতা, এই প্যাটার্নের কবিতা, এইভাবেই আবৃত্তিকে পৌঁছে দেওয়া উচিত আর কি এখনকার দিনে। তবে আরো আমাদের প্রজন্ম বা তারপরের প্রজন্মে আবৃত্তি শিল্পটা সাস্টেইন করবে, এটা ছাড়া সম্ভব নয়। সেই জন্য আমি বাংলাদেশের নতুন একদম তরুণ প্রজন্মের অনেকের সঙ্গে পরিচিত, কিন্তু সবার সঙ্গে নয়। যতটা আমাদের পশ্চিমবঙ্গের এই প্রজন্মের কবিদের সঙ্গে যতটা আমি পরিচিত এবং তাদের কাজের সঙ্গে যতটা পরিচিত বা তাদের কবিতা করেছি, সেটা আমার এতে বাংলাদেশে না থাকার কারণে, বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের তুলনায় কম যোগাযোগের জন্য সেটা হচ্ছে। কিন্তু আমি চেষ্টা করি, আমি যতবারই বাংলাদেশে যাই খুঁজে নতুন কবিদের বই কিনে নিয়ে আসার চেষ্টা করি। অতএব আমার দিক থেকে কিন্তু সব সময় এই সময়ের কথা, এই প্রজন্মের কবিদের কথা, এই প্রজন্মের সাহিত্যিকদের সাহিত্য, এই প্রজন্মের গান, আমি জানো তুমি আমি গেলে এবারও এই কয়েক মাস আগে তো গিয়েছিলাম, তোমার সঙ্গে দেখা হয়েছিল। আমি ওই বসুন্ধরা যে শপিং কমপ্লেক্স, সেখানে গিয়ে আমি অন্তত 10টা ওই জলের গান, তারপরে চিরকুট, এদের সব নতুন নতুন সিডি কিনেছি। মানে এই সময় কি গান লেখা হচ্ছে, কিভাবে গান গাওয়া হচ্ছে, সেই সবগুলো আবৃত্তির সিডিও কিনেছি। তো এইগুলো শোনার ইচ্ছে এবং এইগুলো জানার ইচ্ছে, এটা আমার কিন্তু ভীষণ রকম ভাবে আছে। এই আর কি।
এবার আমি জাভেদের কাছে আসি। জাভেদ, তুমি আমাদেরকে কি শোনাবে আমি এখন? এবার একটি আমাদের চট্টগ্রামের কবি সেলিনা শেলী, আমার খুব প্রিয় কবি, তিনি অসাধারণ লেখেন, তার একটি কবিতা, কবি ও কবিতা, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কবিতায় যদি আমাকে না পাও, পাবে না কোথাও আর, সবটুকু ভার তোমাকেই দেব, দেব না কবিতা ছাড়। তোমার ব্যথিত চোখের পাতারা কবিতায় যেন সাজে, কবিতা তোমার বন্ধু না হলে তুমি আছো কোন কাজে। কবিতায় আমি বৃত্ত ওড়াই, সাঁতরাই অক্ষর, শব্দরা ছোঁয় মৃত্যুকে আসে মরণোত্তর ভোর। কে আছে এমন ছিঁড়বে আমাকে কবিতা বৃন্ত থেকে, বন্ধুরা হাসে বড় বিস্ময়ে, আজও সে কাব্য লেখে। লিখব কবিতা, কবিতা আমার তেবাঘার রোশনাই, প্রেমে যদি পড়ি সেই আমি ফের ভূস্বামী হতে চাই। যদি নিতে চাও সবটুকু দেব, ভাঙে যদি ঘর তবু, মরুভূমি জুড়ে আমৃত্যু আমি সামন্তবাদী প্রভু। বাহ, চমৎকার জাভেদ, আমাদের চমৎকার জাভেদ। চট্টগ্রামে শোভন, তোমার নিউয়েস্ট নজরুল নামে একটি অ্যালবাম রয়েছে, মূলত নজরুল নজরুল কবিতার আবৃত্তি, এবং শিল্পী মানসী মুখোপাধ্যায়ের সঙ্গে তুমি এই আবৃত্তির অ্যালবামটি বের করেছিলে। তো এই রবীন্দ্রনাথ এবং নজরুল, এই যে তোমার যে ভেরিয়েশন, আমি ভেরিয়েশন বলবো না, এই যে কবিদের আহ কবিতার যে আবৃত্তির ভিন্ন ধরন এবং ভিন্ন ধারা, এবং এই আবৃত্তির বার্তা তুমি যেখানে নিয়ে আসো, সেই ক্ষেত্রে আমি নজরুলের শুনতে চাই তোমার একটি পরিবেশনা। আচ্ছা, আমি আমি নজরুলের শোনাচ্ছি, হ্যাঁ। কিন্তু তার আগে আমি যেটা বলছিলাম, এই এই সময় এই প্রজন্মের কবিদের একটি কবিতা শোনাতে চাই। এই কবিতাটি এই কয়েকদিন, এক সপ্তাহ আগে লেখা। বাহ। সেটা সেটা একটু শোনাই, শুনিয়ে আমি আমি আসছি, হ্যাঁ। হ্যাঁ, শিওর। এটি এটি লিখেছেন অংশুমান কর। এই সময়ের এই প্রজন্মের অন্যতম পরিচিত এবং স্বনামধন্য এই প্রজন্মের কবি অংশুমান করের কবিতা মুক্তি, এই কদিন আগেই লেখা। দূর দেশের বিপন্ন মানুষদের জন্য যখন টিনের কৌটো ঝাঁকিয়ে ট্রেনের এক কম্পার্টমেন্ট থেকে গিয়েছি অন্য কম্পার্টমেন্টে, বা চারজনে চাদরের চারটে খুঁটে ধরে ঘুরেছি রাস্তায়, তখন শুনেছি বিদ্রূপ। শুনেছি কেউ কেউ বলছেন দেশ নয় বিদেশকেই ভালোবাসি আমরা কজন, ওদের দোষ দিই না। নিজেও তো কতবার বিপন্ন বন্ধুর জন্য ঠিক যা যা করা উচিত ছিল করিনি। হয়তো হয়ে উঠতে পারতাম সোনালি ডানার চিল, কিন্তু হয়েছি রোগা শালিক। তবে আজ ইতালির মুমূর্ষু মানুষের জন্য প্রাণ কাঁদছে। যে বন্ধু কোনোদিন যায়নি ফ্রান্স, সেও লিখছে ভালো থেকো ফ্রান্স, ভালো থেকো। সাম্রাজ্যবাদী আমেরিকা বলছে দেশে দেশে পাঠাবে ভেন্টিলেটর। লক্ষ লক্ষ অপরিচিত মানুষ চোখের জল ফেলছে লক্ষ লক্ষ অপরিচিত মানুষের জন্য। আর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই এক একটি অশ্রুবিন্দু হয়ে উঠছে এক একটি মায়াবী মুক্তোর দানা। এই রকম একটা পৃথিবীর কথা আপনি কি কল্পনা করতে পেরেছিলেন মার্কস? ওই দেখুন, গান গাইছেন জন লেনন, ইমাজিন অল দ্য পিপল লিভিং লাইফ ইন পিস। গান বাজছেন সলিল চৌধুরী, ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে জাগছে। আগামী দিন মুক্তির, আগামী দিন মুক্তির, আগামী দিন মুক্তি। বাহ, অসাধারণ, অসাধারণ। আমরা কিছু কমেন্টস দেখে নিই।
বেলায়েত ভাই লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা, আগেও শুনেছি, চমৎকার, অভিনন্দন শোভন। তারপর ফজল হোসেন লিখেছেন ভালো হচ্ছে জাভেদ, জাভেদের কবিতা খুবই ভালো লাগছে। এবং সুপ্রতিম বড়ুয়া লিখেছেন সেলিনা শেলির এই কবিতাটি আমারও প্রিয়, জাভেদ যেটি আবৃত্তি করে শোনালো। সুচন্দা ঘোষ লিখেছে কবিতায় যদি আমাকে না পাও পাবে না কোথাও, আর দারুণ কবিতা, আবৃত্তিও দারুণ জাভেদ। বেলায়েত ভাই লিখেছেন জাভেদ তোমার আবৃত্তি বেশ সাবলীল, ভালো লাগছে। মৈত্রী দাস লিখেছেন দেখছি খুব ভালো হচ্ছে শোভনদা, চমৎকার। সেলিনা শেলি আপা আমাদের আরেক খুব প্রিয় মানুষ এবং অন্যতম সেই কবি, যার কবিতা জাভেদ একটু আগে পড়লো। হ্যাঁ, আমরা শেলি আপাকে পেয়ে খুব ভালো লাগছে, যদিও আমরা সবাই জানি যে শেলি আপার হাজবেন্ড শাহিদ ভাই অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। আমরা সবাই প্রার্থনা করছি উনি অতি শীঘ্রই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। শাহিদ ভাই কিন্তু আমি বলবো যে আমাদের সমসাময়িক বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখক, এবং তার লেখনীর প্রতি আমরা যারা পরিচিত আমরা বিশ্বাস করি যে কতখানি ক্ষুরধার একজন মানুষের কলম হতে পারে। সেলিনা আপা আপনি ভালো থাকবেন এবং আমরা শাহিদ ভাইয়ের জন্য প্রার্থনা করছি, আমাদের সঙ্গে থাকবেন। পহেলি দে লিখেছে সেলিনা শেলি আমার প্রিয় একজন কবি এবং ব্যক্তিত্ব, অসাধারণ আবৃত্তি করেছেন জাভেদ ভাই, আমন্ত্রিত শিল্পীর উচ্চারণ গেঁথে যাচ্ছে শ্রুতি হৃদয়ে রন্ধ্রে রন্ধ্রে, অভিনন্দন শিল্পীকে, অভিনন্দন বৌদ্ধনীকে। দেবব্রত দেবরায় উনি পশ্চিমবঙ্গের আগরতলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অসাধারণ সৃজনশীল উপস্থাপনা, খুব সুন্দর হয়েছে পরিবেশনা। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রাম থেকে শিপ্রা দাস শোভনদার কাছে জানতে চেয়েছেন শিব খান তিনদার তিনজন মাল্লার শুনতে চাই, এটি আপনার জন্য একটি রিকোয়েস্ট। এস এন সাগর খুবই ভালো লাগলো জাভেদ ভাইয়ের আবৃত্তি। শারমিন মৃত্তিকা শোভনদা অদিতি বসু রায়ের কবিতার আবৃত্তি শুনতে চাই। দিলীপ দাস লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা, অসাধারণ নির্মাণ শৈলী, নিশ্চয়ই। ইনি তো আমার ঘর থেকেই লিখেছেন, স্বপ্ন নেবে গো, আহা অসাধারণ পরিবেশনা, ধন্যবাদ শোভনদা। রেবেকা চট্টগ্রাম থেকে লিখেছেন দাদা কি অসাধারণ। হালিম দোবাস আমাদের হালিম ভাই লিখেছেন অসাধারণ। আমি যতই উপরের দিকে যাচ্ছি ততই নিচের দিকে কমেন্টস এসে জমা হচ্ছে, আমি হয়তো আবার পরে এই কমেন্টস গুলোতে আসবো। তো এরপরের কি আবৃত্তিতে যাবো আমরা? শোভন সুন্দরের কাছে যাই, তারপরে কথা ছিল নজরুলের শুনবো, তারপরে আবার আমরা জাভেদের কাছে ফিরে আসবো। হ্যাঁ, আমি শুনতে পেলাম না, একবার বলবে? আচ্ছা আচ্ছা, তুমি কি নজরুলের এখন শোনাবে না পরে শোনাবে? আচ্ছা, শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, নজরুলের একটি আমার মনে হয় এটা কম শ্রুত একটা লেখা, যেটা আমরা ওই নিউয়েস্ট নজরুলকে একটু নতুন রকম করে পরিবেশন করার চেষ্টা, সেই জন্য নিউয়েস্ট নজরুল নাম দেওয়া হয়েছে। তো সেইখানে এই কবিতাটি ব্যবহার হয়েছে, খেয়া পারের তরণী। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়া পার, বজ্রেরই তুর যে গর্জেছে কে আবার, প্রলয়েরই আহ্বান শনিল বিষানে, ঝঞ্ঝাও ঘন দেয়া শনিল রে ঈশানে, নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরুণীর পাপি যত নিঃশে,
পাপি যত নিঃশে, তমসা বৃতা ঘোরা কিয়ামত রাত্রি, খেয়া পারে আশা নাই ডুবিল রে যাত্রী, দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী, সিঙ্গার হুঙ্কারে থর থর যামিনী, লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে, ওগোকার তরিধায় নির্ভীক চিত্তে, অবহেলি জলধীর ভৈরব গর্জন, প্রলয়েরই আহ্বান, প্রলয়েরই প্রলয়েরই আমাকে একটু সময় দিতে হবে, আমি একটু এর এর এটা বার করে আমি বলতে চাই স্ক্রিপ্টটা, এক সেকেন্ড। প্রশান্ত, হ্যাঁ আমরা প্রশান্ত, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি এই কবিতাটা অনেকদিন আগে করা, এই কবিতার একটু স্ক্রিপ্টটা বার করে আমি শোনাবো। আচ্ছা ঠিক আছে, আমরা পরে শুনবো, অসুবিধা নেই। আমরা তাহলে তুমি এর কাছে যাও, তুমি জাভেদের কাছে যাও, আমি একটু এটা একটু দেখে নিতে হবে। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জাভেদ, হ্যাঁ জাভেদ তোমার এখন 21 প্রথম কবি মাহবুবুল আলম চৌধুরীর লেখা একটি কবিতা, হে আকাশ একটু কাছে এসো। কবিতাটি শোনায়। হে আকাশ একটু কাছে এসো, তোমার সাথে একটু কথা বলি, শরীরের সমস্ত নামাবলী খুলে আমি আজ নগ্ন উদার। হে আকাশ একটু কাছে এসো, তোমার বুকে কিছু চুমু এঁকে দিই, যা একদিন তারা হয়ে ফুটবে, আমার হয়ে কথা বলবে, আমার আনন্দের গান গাইবে, আমার বেদনার গান গাইবে। মরা নদী ফিরে পাবে তার বুকের ঢেউ, রুক্ষ মাটি ফিরে পাবে তার বুকের উর্বরতা, শরতের শিউলি ফুলের মালায় ভরে যাবে প্রেমিকের স্মৃতির উদ্ভাস, প্রবীণেরা ফিরে পাবে তার হারানো সুর। হে আকাশ একটু কাছে এসো, আমার হৃদয়ের বিশালতা আমাকে ফিরিয়ে দাও, আমার মায়ের দীপ্ত হাসি আমাকে ফিরিয়ে দাও, আমার পিতার সন্তান হারানোর বেদনাকে ভুলিয়ে দাও, একাত্তরে ধর্ষিতা আমার বোনের সত্যকে ফিরিয়ে দাও, আমার শিশুর নিরাপত্তাহীনতার উৎকণ্ঠাকে সরিয়ে দাও, সীমা সিমি মহিমা ফাহিমাদের আধফোটা জীবনগুলো ফিরিয়ে দাও, সংখ্যালঘু ছাপ মারা প্রতিবন্ধী রেণুকাবালাদের নিভে যাওয়া প্রদীপগুলো আবার জ্বালিয়ে দাও, আমার পুত্রপুরুষের সাজানো বাগান আমাকে ফিরিয়ে দাও, রবীন্দ্রনাথের সোনার বাংলা আমাকে ফিরিয়ে দাও। হে আকাশ একটু কাছে এসো, তোমার সাথে সর্বস্ব হারা বাঙালির কালিত্বকে ফিরিয়ে দাও, আমার বুকের আগুন বিশ্বময় ছড়িয়ে দাও। বাহ, চমৎকার জাভেদ, খুবই ভালো লাগলো। আমরা কয়েকটা কমেন্টস এর মধ্যে একটু দেখে নিই। আমি লীনা রায় চৌধুরী লিখেছেন, সমস্ত অনুষ্ঠান জুড়ে মুগ্ধতা মুগ্ধতা আর মুগ্ধতা, প্রিয় শোভন সুন্দর। অনেক ধন্যবাদ লীনা রায় চৌধুরীকে। সেলিনা আপা লিখেছেন, সেলিনা সেলিয়া আপা লিখেছেন, শাহিদ আনোয়ারের কবিতার কথা বলায় আমি আপ্লুত। না আপা, এটা তো আমাদের দায়বদ্ধতাও রয়েছে, আমরা যদিও দূর থেকে কিছু করতে পারছি না, আবারও বলি আমরা ওনার দ্রুত আরোগ্য কামনা করছি। তারপর রয়েছে হ্যাঁ, আমাদের সঙ্গে চলে এসছেন শোভনদা, রেডি হয়ে নিক আর একটু। আচ্ছা যাবে, আমার ফোনটা কেটে গেছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এখন নিশ্চয়ই ঠিক হয়ে গেছে। এখন কি ঠিক আছে? রেডি, প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, আসলে তোমাকে বলি প্রশান্ত, জাভেদ, তোমরা সবাই জানো যে আমি তো দেখে কবিতা বলতে পারি না, এটা আমার একটা ব্যর্থতা আর কি, মানে হাতের কাছে কোনো কাগজ থাকলে আমি বলতে পারি না। হ্যাঁ, তো এটা আমার ছোটবেলা থেকে অভ্যেস হয়ে হয়ে এরকম হয়ে গেছে। তো এই কবিতাটা অনেকদিন আগে, সেই যখন করেছিলাম, মানে রেকর্ডিং করেছিলাম আজ থেকে 2 বছর আগে, তখনই করা, তারপরে আর করা হয়নি কবিতাটা। তো আমার মনে হলো এবার শোনাই, কিন্তু স্মৃতিতে একটু গন্ডগোল হচ্ছে, সেই জন্য আমি একবার স্ক্রিপ্টটা দেখে নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শোভন, আমি তোমাকে একটু নিয়ে, হ্যাঁ, আমাদের কুমার প্রীতিশ বল মনে আছে? কুমার প্রীতিশ বল বোধনাবৃত্তি পরিষদের সেই আমাদের একদম প্রতিষ্ঠা আছে, নাটক লেখে, নাটক ছাড়া বিভিন্ন কবিতা এবং রচনাও তার ভান্ডারে রয়েছে। লিখেছে
মনে পড়ে অনেক বছর আগে আমি হ্যাঁ আলিম ভাই এবং পারভেজ শোভনদার বাসায় গিয়েছিলাম কলকাতায়। এর আগে তিনি বোধনে এসেছেন, হ্যাঁ তার কবিতা শুনে সেসব দিনের কথা মনে পড়ে। এটা খুব সম্ভবত 90 সালের দিকে, 89 হ্যাঁ 91 ওই সময়ের দিকে। প্রীতিশ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের সঙ্গে থাকেন, খুবই ভালো লাগছে। চট্টগ্রাম থেকে সঙ্গীতা রায়। অনেকদিন পরে পৃথ্বীশের সঙ্গে কথা হলো। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, প্রীতিশ ভাই দেখছে। হ্যাঁ, অনেকদিন পরে তোমার সঙ্গে কথা হলো। তো তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপে বা ওই ফেসবুকে যদি একটু ইয়ে করো, পিন করো, তাহলে তোমার সঙ্গে যোগাযোগটা হবে আর কি আবার। নিশ্চয়ই নিশ্চয়ই যোগাযোগ হবে, অবশ্যই যোগাযোগ হবে। বোধন আবৃত্তি পরিষদের আরেক অন্যতম জ্যেষ্ঠ সদস্য সুজিত রায়ের সহধর্মিণী সঙ্গীতা রায়, চমৎকার পরিবেশনা, সাথেই আছি, সাথেই থাকুন আমাদের সঙ্গে। সুচন্দা ঘোষ, সে লিখেছে অনেকদিন পর প্রশান্ত দাকে নিয়মিত পাচ্ছি। আমি তো নিয়মিতই আছি, সেটা আমাদের জন্য। রেহানা চৌধুরী লিখেছে, বাহ, ঠিক আছে। জাভেদ, চট্টগ্রামের কবিদেরকে তুলে ধরবার জন্য তোমাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই। আমরা এবার শোভনের কাছে ফিরে যাই। হ্যাঁ, খেয়াপাড়ের তরুণী যেটা শোনাতে গিয়ে একটু লাইনগুলো নিয়ে ঠিক মতো সমস্যা হচ্ছিল। শোনাই কবিতাটা। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার, বজ্রেরই তুর্যে গর্জেছে কে আবার, প্রলয়েরই আহ্বান ধ্বনি লোকে বিষানে, ঝঞ্ঝাও ঘন দেয়া শনিল রে ঈশানে, শনিল রে ঈশানে, শনিল রে ঈশানে। নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরুণীর পাপি যত নিঃশে, পাপি যত নিঃশে, পাপি যত নিঃশে। তমসাবৃতা ঘোরা কিয়ামত রাত্রি, খেয়া পারে আসা নাই ডুবিল রে যাত্রী, দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী, সিংহার হুঙ্কারে থর থর যামিনী, আমি থর থর যামিনী। লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে, ওগোকার তরি ধায় নির্ভীক চিত্তে, অবহেলি জলধীর ভৈরব গর্জন, প্রলয়ের ডঙ্কার ওঙ্কার তর্জন, ওঙ্কার তর্জন, ওঙ্কার তর্জন। পুণ্য পথের এ যে যাত্রীরা নিষ্পাপ, ধর্মের বর্মে সুরক্ষিত দিল সাফ, নহের আশঙ্কিত বজ্র নিপাতেও, কান্ডারি আহমেদ তরি ভরা পাথেও, তরি ভরা পাথেও, তরি ভরা পাথেও। আবু বকর ওসমান উমর আলী হায়দার, দাড়ি যে তরুণীর নাই ওরে নাই ডর, কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শরীক আল্লাহ। সাফায়াত পাল বাঁধা তরুণীর মাস্তুল, জান্নাত হতে ফেলে হুরি রাস রাসফুল, শিরে নত স্নেহ আঁখি মঙ্গল দাত্রী, গাও জোরে সারি গান ওপারের যাত্রী, গাও জোরে সারি গান ওপারের যাত্রী। বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু দেয়া ভার, ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার, ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার, ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার। বাহ, অসাধারণ অসাধারণ। এই যে আবৃত্তি করবার ক্ষেত্রে উদাত্ত, অনুদাত্ত এবং মন্দ্র স্বর এর ব্যবহার অসাধারণ। কবিতাকে একটি অনুপাতায় নিয়ে যায়, আমাদের বোধের জায়গাগুলোকে স্পর্শ করে। এবং আমরা চাই আমরা জানি যে কোনো শিল্পোত্তীর্ণ হয়ে ওঠে তখনই যখন এটি যিনি শুনছেন, যিনি দেখছেন, তার মনের গভীরে এটি সারা জায়গায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেটা 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 আমি তোমার কথাটাকে একটু এক্সপ্লেইন করে দিই। সেটা হচ্ছে সমস্ত শিল্প, সেটা ছবি আঁকা হোক, মানে চিত্রশিল্প হোক,
সিনেমা হয়, চলচ্চিত্র শিল্প হোক, কবিতা হোক, উপন্যাস হোক, গান হোক, সবকিছুই শ্রোতাদের বা দর্শকদের, যে শিল্পে যারা আর কি শ্রোতা বা দর্শক, তাদের কাছে একটা ছবিকে কমিউনিকেট করা, একটা দৃশ্যকে কমিউনিকেট করা, সেই দৃশ্যটা যদি কমিউনিকেটেড না হয় তাহলে কিন্তু শিল্পের সার্থকতা হলো না। এই আর কি, মানে আমি একটা প্রোডাকশন করলাম, কিন্তু সেটা যে কি ছবি দেখাচ্ছে সেই ছবিটা শ্রোতারা দেখতে পেল না, তাহলে কিন্তু সেটা পরিপূর্ণ শিল্প হলো না আর কি। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি তোমাকে আমাদের একটি অভিজ্ঞতা শেয়ার করি। সালটা হচ্ছে 1988, 89, 90 বাংলাদেশে ওই সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল উত্তুঙ্গে। আমরা বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম থেকে, আরো কয়েকটি দল ছিল চট্টগ্রামে সেই সময়, আওয়ামী শিল্পী গোষ্ঠী ছিল, তারপরে উদীচী ছিল। মূলত এই বোধন আবৃত্তি পরিষদ, আওয়ামী শিল্পী গোষ্ঠী, উদীচী, এই তিনটি সংগঠন ছিল সেই সময় চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী সংগঠন। সেই সঙ্গে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফেডারেশন। এবং আমি ওই সময় যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেককেই আজকে আবার স্মরণে নিয়ে আসছি। কথাটি বলছি এই জন্য যে ওই সময়ে আমরা প্রতিটি জায়গায় বোধন আবৃত্তি পরিষদের পক্ষ থেকে এমন কিছু স্ক্রিপ্ট বেছে নিতাম যেগুলি কিনা সমাজের যে কোনো স্তরের লোকের কাছে অতি সহজে বোধগম্য হতো। আমরা প্রয়োজনে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার কবিতাকে আমরা নির্বাচিত করেছি। আমরা প্রয়োজনে অনেক চটুল কবিতা যেটি কিনা সহজে লোকের কাছে পৌঁছে যায়, এবং আমরা এই প্রক্রিয়ায় আমরা প্রত্যেকের কাছে পৌঁছে গিয়েছিলাম। আমরা কখনো মনে করিনি যে একজন রিক্সাওয়ালা কবিতা শুনতে পারে না। আমরা মনে করেছি আমার শ্রোতা একজন রিক্সাওয়ালা হতে পারে, আমার শ্রোতা একজন ভবঘুরে পথিকও হতে পারে। কারণ আমি জানি না কার মধ্যে কি শিল্পবোধ রয়েছে। আমার যে উদ্দেশ্য যে প্রতিটি মানুষের কাছে পৌঁছানো, সেই জায়গা থেকে আমরা আমাদের স্ক্রিপ্টগুলো সেইভাবে আমরা বিনির্মাণ করেছি। হ্যাঁ, এটি হয়তো অনেকেই বলতে পারেন যে সেগুলি কি শিল্পের মানে সেই পর্যায়ে গিয়েছে কিনা, সেটি সময় বিবেচনা করবে। কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে আমাদের সেই কবিতাগুলো অনেকটা রাজনৈতিক নেতাদের চাইতেও বলিষ্ঠ ভূমিকা পালন করেছে একটি সমাজ আন্দোলনের জন্য। সেই জায়গা থেকে আমি এটাও বলি যে অবশ্যই আমার শিল্পের ভাষা হতে হবে সেই ভাষা যেটি প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করে যায়। অনেক ধন্যবাদ শোভন তোমার এই চমৎকার কবিতার জন্য। আমরা আরো অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্টে আসবো। কমেন্টে আসার আগে জাভেদের কাছে শুনবো। জাভেদ বোধহয় উৎসুক হয়ে আছে কিছু একটা শোনাবার জন্য। সেই ভালো কিছু শুনবো। যেহেতু প্রশান্ত দা আঞ্চলিক কবিতার কথা বললেন, আমার একটি আঞ্চলিক কবিতা আছে আমার ছোট্ট। এরপরে আমি আমাদের কাকু রঞ্জিত রক্ষিতকে স্মরণ করে একটি কবিতা পড়বো, তার খুব একটি প্রিয় কবিতা। তার আগে আমি একটি ছোট্ট আঞ্চলিক কবিতা পড়ছি। কবিতাটির নাম দুবাইওয়ালা, সুকুমার কবিতা। জাপান উত্তর ফানানি খাই, আমেরিকার আমানি, বুঝি সুঝি হতা হবি দুবাইয়ের আমানি। জাগা জমি সোনার উয়ার হিসাব কিতাব নাই, মাসে মাংসে গিয়ে দুতে স্টিমার চালাই। ফেরের বগে মাথা গরম, এই গরমে ঘামানি, হকলত্তম বেশি গরম দুবাইওয়ালার খামানি। বাহ, খুবই সুন্দর। এটি ছিল সুবন্ধ আঞ্চলিক কবিতা। বাহ বাহ, সুবন্ধ বুঝতে পেরেছেন কিনা জানি না। না, আমি কিছুটা আমি কয়েকটা শব্দ হয়তো বুঝতে পারিনি, কিন্তু আমি পরিচিত, মানে আমি শুনেছি, আগেও শুনেছি তোমার কাছে বা অনেকের কাছেই ওখানে আবৃত্তি করেন এই তোমাদের যে আঞ্চলিক ভাষায়, সেগুলো আমি শুনেছি, তাই আমি বুঝতে পারি আর কি। এখন আমি আমাদের কাকু, প্রিয় কাকু রঞ্জিত রক্ষিতকে নিশ্চয় মনে আছে, আমাদের বোধন আবৃত্তি সভাপতি ছিলেন, জানি। হ্যাঁ হ্যাঁ, তার প্রিয় কবিতা, তার ডায়েরি থেকে আমি কবিতাটি নিয়েছি, মোফাজ্জল করিমের লেখা নেশা কবিতাটি। হ্যাঁ, এই কবিতাটি আমি শোনাচ্ছি। বাপজান, আশা করি কুশলেই আছেন। পর সমাচার এই যে, সেদিন আপনি যে কাণ্ডটা করিলেন তার জন্য এই পত্রটি না লিখিয়া পারিতেছি না। দেখিতেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ড একেবারেই লোপ পাইতেছে। আপনি কি করিয়া সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বেমক্কা ঢুকিয়া পড়িলেন বুঝিলাম না। সারা গায়ে ঘামের গন্ধ,
ময়লা তেল চিপচিপে পাঞ্জাবি, বগলে ছেঁড়া ছাতা, মাথায় চিতি পরা কিস্তি টুপি, যেন আকবর বাদশার 19 আরতি। হাতে মাটির হাড়ি, সর্বোপরি দুপায়ের চামড়ার কুচকুচে কালো রং, বোধহয় লজ্জায় ঠাকিয়া ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া পা দুটিকে মনে হইতেছিল চুনকাম করাইয়াছে। কি লজ্জা! আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দরী স্ত্রীরা বজ্রাহতের মতো তাকাইয়া রহিল, যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে। আর আমার অবস্থাটা একবার ভাবিয়া দেখুন, মান সম্মান মর্যাদা সব জাহান্নামে গেল। তাও না হয় আপনি যদি দয়া করিয়া একটু চুপ থাকিতেন, তবু একটা কথা ছিল। তা না, আপনার আবার আহ্লাদে মুখ দিয়া কথার ফোয়ারা ছুটিতে লাগিল। বাবা কেমন আছো, বৌমা কোথায়? বলিহারি, ভাগ্যিস সেই মুহূর্তে ও সেখানে ছিল না, থাকিলে সেই বেচারির হার্ট অ্যাটাক হইয়া যাইত। সে তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য মোটেই সহ্য করিতে পারে না। বড় প্রবল হৃদয়ের মানুষ কিনা। লজ্জাল, তোমাকে সাবধান করিয়া দিতেছি, আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না। টাকা পয়সা লাগিলে চিঠি দিও, পারিলে পাঠাইব। আর অত টাকা পয়সাও কেন যে লাগে তোমাদের তাও বুঝি না। তোমাদের আবার অত খরচ কিসে? ক্লাবে যাও না, পার্টি দাও না, ইসুফ গুলার চিরতার পারি ছাড়া আর তো কোনো নেশাও করো না। এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন, না না, ভুল বললি রে বাবা, নেশা একটা আছে, বড় পুরনো নেশা, কিছুতেই ছাড়িতে পারি না সেই নেশা। তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখারে নেশা, কিছুতেই ছাড়িতে পারি না বাপ, কিছুতেই ছাড়িতে পারি না, কিছুতেই ছাড়িতে পারি না। ধন্যবাদ। চমৎকার জাভেদ, বাহ, সুন্দর, খুব ভালো, চমৎকার। তোমার গলায় যে এত সুন্দর নাটক আগে শুনেছি, এবারও খুব ভালো লাগলো। খুব ভালো নাটক আছে, কবিতার মধ্যে নাটককে মেশানো এবং নাটকের সঙ্গে কবিতায় মেশানো অসাধারণ, খুব ভালো, খুবই ভালো। আমাদের আব্দুল হালিম কুপার ভাইয়ের একটি কমেন্টস একটু পড়ি। করোনাকে ধন্যবাদ, তুমি না এলে এত সুন্দর অনুষ্ঠান দেখার সুযোগ পেতাম না। হালিম ভাই আফরোজা নিরু চট্টগ্রাম থেকে লিখেছে, বাহ চমৎকার জাভেদ ভাই, ধন্যবাদ আফরোজা নিরু, সঙ্গে থেকো। বিবর্ণ অসীম লিখেছে, রমিজ বাবু লিখেছে, অনবদ্য জাভেদ ভাই। বিবর্ণ অসীম লিখেছে, খুব ভালো লাগছে ভাইয়া, চমৎকার। ফজল ভাই লিখেছেন, আঞ্চলিক আবৃত্তি এবং রঞ্জিত স্মরণ দুটোই খুব ভালো লাগলো, কারণ আমাদের রঞ্জিত দা বা রঞ্জিত স্যার, উনি আবার ফজল ভাইয়ের খুবই ঘনিষ্ঠ এবং অসম্ভব রকমের একাত্মতা ছিল দুজনের মধ্যে। তো রঞ্জিত দা, আমরা তাকে স্মরণ করি, রঞ্জিত দাকে এই অনুষ্ঠানের মাধ্যমে সবসময় স্মরণ করি। আমাদের প্রতিটি বোধনের কর্মকাণ্ডে উনি জড়িত আছেন, থাকবেন। রাজিউর রহমান বিতান চট্টগ্রাম থেকে লিখেছে, শোভনদার পারফরমেন্সে পুলকিত হচ্ছি, মুগ্ধতার আরো উপলক্ষ তৈরি হোক না দাদা। চমৎকার বিতান বোধন আবৃত্তি পরিষদের সম্পাদক মন্ডলীর একজন সদস্য এবং খুবই সক্রিয় একজন আবৃত্তি শিল্পী। কানাডা থেকে নাজমা নিগার, বোধন আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠা এবং বোধন আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠা পরবর্তী যাবতীয় রিহার্সেল থেকে শুরু করে যত ধরনের অত্যাচার আমরা করতাম, সেটি হচ্ছে নাজমাদের বাসা। এই চট্টগ্রামের সদরঘাট রোডে নাজমা নিগার এবং তার বড় বোন সালমা নিগার, এদের বাসাতেই আমাদের আবৃত্তির সমস্ত মহড়া হতো, অনুষ্ঠান হতো। আমরা দীর্ঘ প্রায় 15 বছরেরও অধিক সময় তাদের বেডরুমটি বোধনের মহড়া কক্ষ হিসেবেই পরিচিত হয়ে, বেডরুম না, মাফ করবেন, তাদের ড্রয়িং রুম বোধনের মহড়া কক্ষ হিসেবেই বিবেচিত ছিল। এইটি আমি বলবো যে বোধন আবৃত্তি পরিষদের পেছনে যদি কারো অবদান থেকে থাকে,
সেই রকম অবদান হচ্ছে নাজমার আব্বা, আমরা স্মরণ করি মফিজুর রহমান চাচাকে। অসাধারণ একজন মানুষ ছিলেন। বোধন আবৃত্তি পরিষদকে কিভাবে প্যাট্রোনাইজ করেছিলেন। এবং একটু এই প্রসঙ্গে বলি, নাজমার বড় বোন সালমা নিগার ছন্দা, সে ছিল বোধনের প্রতিষ্ঠাতা দুই মহিলা সদস্যদের একজন। প্রথম ছিল ইন্দিরা চৌধুরী, আমরা ইন্দিরা চৌধুরীকেও আজকে মনে আনছি। ইন্দিরা চৌধুরী বর্তমানে ঢাকাতেই আছেন, উনিও আসবেন হয়তো আমাদের একটি অনুষ্ঠানে। ইন্দিরা চৌধুরী এবং ইন্দিরা দি নিয়ে এসেছিলেন সালমা নিগার ছন্দা, মানে নাজমার বড় বোন ছন্দাকে। এবং ছন্দার যখন বিয়ে হয়ে যায় তখনই চাচা বললেন যে আবার একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, তাতে কি আবার আরেকটা মেয়ে তো রয়েছে, কাজেই বোধন এখানে। তো বোধন আমরা ওখানেই রয়ে গেলাম। তো সেই সমস্ত স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় লাগবে, তারপরেও না বলে পারছি না। তো এইটি খুব সম্ভবত তারিন তারিন ওর নামের স্পেলিং এটি নয়, বাট এইভাবেই সে নিজেকে ফেসবুকে এক্সপ্রেস করে। খুব ভালো জাভেদ ভাই, অনেক ভালো পারফরমেন্স। লবণ কবিতাটা শুনতে চাই আপনার কাছ থেকে। ঠিক আছে, মৃত্তিকা লিখেছে জাভেদ ভাই অসাধারণ, রঞ্জিত কাকুকে খুব মনে পড়ছে, তোমার কাছ থেকে রসবোধের কবিতা শুনতে চাই। অবশ্যই শুনবো। তো আমরা তাহলে এবার শোভন তোমার কাছে চলে যাই, তোমার পরবর্তী পরিবেশনায় তুমি কি শোনাবে তুমি আমরা। আচ্ছা, আমি 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 শোনাচ্ছি, কিন্তু আমার একটা রিকোয়েস্টও আছে। সেই রিকোয়েস্ট হচ্ছে, আমাকে তোমরা ডেকেছো, আমি তোমাদের রিকোয়েস্ট রেখেছি, সেরকম আমার একটা রিকোয়েস্ট তোমাদের রাখতেই হবে। সেটা হচ্ছে, প্রশান্তর কাছ থেকে আমি অনেকদিন আবৃত্তি শুনিনি। ওই যখন ওই গত বছর গিয়েছিলাম তখন একটা দুটো কবিতা শুনেছিলাম, তারপরে আর শোনা হয়নি। প্রশান্তর কাছ থেকে একটা কবিতা অবশ্যই শুনতে চাই। হ্যাঁ, আমি তো সবার কাছ থেকেই শুনতে চাই, সেই দায়িত্বটি না, আমি 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 শোনাচ্ছি, কিন্তু তারপরে তোমাকে একটা শোনাতেই হবে। তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়। তোমার নারকেল, সুপুরি, অশোক, শিমুল, আমার তাল, খেজুর, শাল, মহুয়া, এক ছায়া, এক মায়া, একই মুকুল ও মঞ্জরি। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারি জারি আমার বাউল, এক সুর, এক টান, একই অকুলের আকুতি। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো, এক ছন্দ, একই লাবণ্যের টানাপোড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি। আমার স্তোত্রপাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ, এক কান্না, এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন, এক মানুষ, এক মাটি, এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আরশির মুখ। তুমি সুলতানা, আমি অপূর্ব, তুমি মেহবুব, আমি শ্যামলী। আমাদের শত্রুও সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে,
কে রুখবে বাতাসের অবাধ স্রোত? কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই আনন্দে আশ্চর্যের সাক্ষাৎকার কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। অসাধারণ, অসাধারণ। আমরা ভালোবাসায় এক, আমরা এক, মানবতায় এক। অদ্ভুত, চমৎকার। আফরোজা নিরু, একাত্মতার ভীষণ সুন্দর স্পর্শ পেলাম আপনার কণ্ঠে। আমি আমি আর পরে পড়ি নাকি? না না না, শুনি শুনি। আমি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার সৃষ্টির পথ পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদে পেতেছ নিপুণ হাতে মানুষের সরল জীবনে। এই দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তারে তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ, সহজে বিশ্বাসে করে সে যে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। বাহ, এই ছিল আমার নিবেদন। বাহ, খুব ভালো, ভালো লাগছে। যাক, অনেক ধন্যবাদ। আমার কথা, আমার অনুরোধ রেখেছো। অনেকদিন পরে তোমার কণ্ঠে আবৃত্তি শুনলাম, আর এই কবিতা খুবই প্রিয় কবিতা রবীন্দ্রনাথ। এবার জাভেদের কাছে যাই, জাভেদের আর শুনতে চাই। আমি জাভেদের কাছ থেকে শামসুর রহমানের কোন কবিতা একটু শোনাবে? হ্যাঁ, শামসুর রহমানের কবিতা আমার কাছে আছে। একটা আছে আমার কাছে, আমি বলি। এই কবিতাটি আমি আবার আমি রেখেছি, আমি শামসুর রহমানের কবিতা আমার তালিকায় আমার আছে। এটি আমি পঞ্চানন দা স্মরণে, আমাদের পঞ্চানন চৌধুরী ছিলেন বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য, সেই পঞ্চানন দাকে স্মরণ করে আমি কবিতাটি পড়ছি। শামসুর রহমানের একটি কবিতা। একটি কবিতার জন্য। বৃক্ষের নিকটে গিয়ে বলি, দয়াবান বৃক্ষ, তুমি আমাকে একটা কবিতা দিতে পারো? বৃক্ষ বলে, পেয়ে যাবে। জীর্ণ দেয়ালের কানে বলি, দেয়াল, আমাকে তুমি একটি কবিতা দিতে পারো? পুরনো দেয়াল বলে, শ্যাওলা ঢাকা সব। জাভেদ, একটু শব্দ। এই কবিতা। একজনের নিকটে গিয়ে বলি, নত জানো। একজন বৃদ্ধের নিকটে গিয়ে বলি, নত জানো। হে প্রাচীন, দয়া করে দেবেন কি একটি কবিতা? স্তব্ধতার পর্দা ছেড়ে বেজে ওঠে প্রাজ্ঞ কণ্ঠে, যদি আমার মুখের রেখা বলি তুলে নিতে পারো নিজের মুখাবয়বে, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। কেবল কয়েক ছত্র কবিতার জন্য
এই বৃক্ষ জরাজীর্ণ দেয়াল এবং বৃদ্ধের সম্মুখে নত যেন আমি থাকবো কতকাল, বলো কতকাল? বাহ বাহ। হ্যাঁ, আবার একটু শব্দ দূষণের জন্য আমরা হয়তো পূর্ণভাবে শুনতে পাইনি। প্রথমটা একটু অফ ছিল বোধহয়, সাউন্ড একটু ডিস্টর্টেড ছিল কোনো জায়গায়। যাই হোক, আমরা শোভন পুরোটা শোনা যায়নি, তোমার কাছে যাই। বাংলা প্রথম আবৃত্তি ব্যান্ড, এই ধারণাটি আমার মনে হয় প্রথমেই তুমি এনেছো, এবং এই জন্য তোমার একটি ব্যান্ড দলও রয়েছে, বৃষ্টি। মূলত আবহ সঙ্গীত এবং বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টকে পরিমিতভাবে ব্যবহার করে আধুনিক এবং উত্তর আধুনিক কবিতাগুলোকে নিয়ে যে একটি অনুশীলন এবং যে একটি কি বলবো যে কর্ম তুমি করছো, হ্যাঁ, এই জায়গা থেকে তোমার এই আবৃত্তির ব্যান্ড বৃষ্টি নিয়ে তোমার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। আচ্ছা, আবৃত্তির ব্যান্ড বৃষ্টি, এটি প্রথম, এই কনসেপ্টটা প্রথম শুরু করি 2003 সালে। তো এই কনসেপ্টটা হচ্ছে যে আমরা কজন যারা আবৃত্তি করছি, আমরা মঞ্চে থাকি 6 জন মতন। এই 6 জনের মধ্যে থেকে যারা ভয়েস দিচ্ছে তারাই মিউজিক করছে, তারাই ইনস্ট্রুমেন্ট প্লে করছে, আবার আমার কবিতার সঙ্গে ভয়েস দিচ্ছে। এই রকম ভাবে একসঙ্গে যৌথভাবে একটি সৃষ্টিশীল কাজ করা, সেটি হচ্ছে ব্যান্ড। হ্যাঁ, আর ব্যান্ডের যে মূল জায়গাটা হচ্ছে লাইভ মিউজিক। লাইভ মিউজিক ব্যবহার হয়ে আসছে অনেকদিন থেকেই, কিন্তু সবগুলোই রেকর্ডেড মিউজিক। রেকর্ডেড মিউজিকের সমস্যা, আমার ব্যক্তিগত মত যেটা মনে হয় সেটা হচ্ছে, আমিও সেটা ফেস করি, সেটা হচ্ছে আমাদের তো কোনো আলাদা কোনো স্কেল নেই, আমাদের একটাই স্কেল, সেটা হচ্ছে রাস্কেল। হ্যাঁ, তো গান যারা গাইছেন তারা একটা স্কেলে গানটাকে বেঁধে নিতে পারেন। সেই স্কেলে গানটা ওনাদের গলায় শুট করে যায়। সেইভাবেই গান, ছোট ঘরের মধ্যেও সেইভাবে গান, আবার হয়তো বড় মঞ্চে গিয়েও সেইভাবে গান, বা অনেক খোলামেলা জায়গাতেও সেভাবে গাইতে পারেন। কিন্তু আমাদের কবিতার অনুভব পাল্টে যায়। আমি আজকে তোমার কাছে এই সামনে বসে যে কবিতাগুলো যেভাবে শোনাচ্ছি, যখন আমি মঞ্চে 10,000 লোকের সামনে সেই কবিতা শোনাবো, আমার অনুভব পাল্টে যাবে, আমার এক্সপ্রেশন পাল্টে যাবে, আমার কমিউনিকেশন পাল্টে যাবে। কিন্তু আমি যদি রেকর্ডেড মিউজিক ব্যবহার করি, তাহলে সেই রেকর্ডেড মিউজিকটা একটা বিশেষ অনুভবের মধ্যে ওই স্টুডিওতে বসে রেকর্ড করা, সেইটা কিন্তু কিছুতেই ম্যাচ করতে পারে না আমার অনুভবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। এই ভাবনা থেকে আবৃত্তির ক্ষেত্রে রেকর্ডেড মিউজিক ব্যবহার কখনোই যথাযথ হয় না বলেই আমার ধারণা। সেই জন্যই আমরা লাইভ মিউজিক ব্যবহার করি, যে আমার যে অনুভবটা আমরা একসঙ্গে প্রেজেন্ট করছি, সেই অনুভবটাকে মিউজিকও যাতে ধরতে পারে, আমার গলায় শব্দের মধ্য দিয়েও যাতে ধরতে পারে, তাতে তার প্রেজেন্টেশনটা অন্যরকম হয়ে ওঠে। এই ভাবনা থেকেই আমার মিউজিক, মানে লাইভ মিউজিকের ব্যবহার, আমি ধারাবাহিকভাবে প্রথম লাইভ মিউজিকের ব্যবহার শুরু করি, এবং এখনো পর্যন্ত আজ 20 বছর ধরে, 25 বছর ধরে লাইভ মিউজিকের ব্যবহারই করে আসছি। আর তবে এই যে আমি ব্যান্ডের ব্যাপারটা শুরু করলাম, এর কিন্তু সমর্থন, বা এইটা অনেক আগে ইন্ট্রোডিউসড হয়েছে ওয়েস্টার্ন মানে সোসাইটিতে। হ্যাঁ, ওরা বলা হচ্ছে পোয়েট্রি পারফরমেন্স ব্যান্ড। ওখানে এখন এই সময় পোয়েট্রি পারফরমেন্স ব্যান্ড একটা মানে ওদের মানে একটা আন্দোলন।
1980 সালে প্রথম আমেরিকাতে পোয়েট্রি পারফরমেন্স ব্যান্ড শুরু হয়, ইস্ট অফ ইডেন ব্যান্ড। হেডউইগ গোর্সকি শুরু করেন। আর আর তার ঠিক তারও কিছু আগে শুরু হয় ইউরোপে পেন রিদিমস বলে পোয়েট্রি পারফরমেন্স ব্যান্ড, শুরু করেন বেঞ্জামিন জেফনায়ার। তো এই যে এদের এদের অনুষ্ঠান শোনা, এদের সঙ্গে যোগাযোগ আমার হওয়া এবং এবং এদের সঙ্গে কথাবার্তা, সেটাও আমাকে ইনফ্লুয়েন্স করেছিল অবশ্যই বাংলাতে এই ধরনের আবৃত্তির ব্যান্ড তৈরি করার। এই চমৎকার চমৎকার তথ্য পেলাম, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আরো হয়তো 10 থেকে মিনিট 10 চালিয়ে যাব। তো জাভেদ, তোমার কাছে শুনি, তারপরে আমরা শোভন সুন্দরের কাছে। আচ্ছা, আমার কি কোনো রিকোয়েস্ট আছে, কোনো কবিতার রিকোয়েস্ট আছে? আচ্ছা, হ্যাঁ, তোমার কবিতা রিকোয়েস্ট আছে একটা, একটা ছিল, অদিতি বসু রায়ের শুনতে চেয়েছিল। তারপর হচ্ছে তুমি শিবখান তিনদারের আঙ্গিকে তো ফেলেছো, হয়ে গেছে এইগুলো। আমি শিবখান তিনদারটা শোনাবো, বলছেন শিবখান শোনাবো। আগে জাভেদের কবিতা শুনিনি, তারপরে শিবখান তিনদারটা শোনাবো। ঠিক আছে জাভেদ। আমি এখন খুব বিখ্যাত ছড়াকার লুৎফর রহমান রিটনের একটি কবিতা পড়ছি। মাকে নিয়ে দুষ্টু একটা ছেলের নালিশ। মাকে নিয়ে দুষ্টু একটা ছেলের নালিশ। আমাদের মা আমাদেরকে খুবই বিরক্ত করে ছোট্টবেলায়, আমরা মনে করি। আসলে কি তাই? শুনি কবিতায়। মাকে নিয়ে কি মুশকিল, মাকে নিয়ে জ্বালা, সকাল থেকেই শুরু হয় তার অত্যাচারের পালা। বিরতিহীন বকবকানি, প্রাণটা ছালাপালা। মা কখনো লক্ষ্মী হয় না, লক্ষ্মী আন্টি খালা। মায়েরা হয় বদ মেজাজি, নায়ক দয়া মায়া। সত্যি বলছি আঁতকি উঠি দেখলে মায়ের ছায়া। ধমক লাগায়, কান মলে দেয়, চট থাপড়ও মারে। গোসল করতে গেলে তো ভাই পাগল করে ছাড়ে। শ্যাম্পু মাথায় চক্ষু জ্বলা, সাবান ঘষে পেটে, সুরসুরিতে হাসতে হাসতে যায় বুঝি পেট পেটে। মায়ের সেদিকে খেয়াল থাকে, চালায় ঘষা মাজা। গোসল যেন বিরাট কোনো অপরাধের সাজা। আমরা যেন হাঁড়ি পাতিল, মা তাই ভাবে। আরে বাবা আস্তে ঘষো, চামড়া খুলে যাবে। এমন মায়ের হাত থেকে তো বাঁচার উপায় নাই। কোন দোকানে মা পাওয়া যায় বলতে পারো ভাই? এই মাটাকে বদল করে কিনবো একটা মা, যে মা আমার সকাল বেলার ঘুম ভাঙাবে না। সকাল বেলার ঘুম রে আমার, সকাল বেলার ঘুম। মা হলো তোর শত্রু জানিস, এই আমি বলবো। একরত্তি ছেলের প্রতি দয়া মায়া ভুলে রোজ সকালে ঘুম ভাঙিয়ে পাঠাবি স্কুলে। কার কাছে যে নালিশ করি, নালিশ জানাই কাকে? অভূত আমার মাকে নিবি, নিবি আমার মাকে। আইরে ভূতের ছা, বিনে পয়সায় দেব তোকে। মাকে নিয়ে যা, মাকে নিয়ে যা, মাকে নিয়ে যা, মাকে নিয়ে যা। বাহ বাহ বাহ, খুবই সুন্দর, খুব ভালো, জাভেদ, খুবই সুন্দর। খুব ভালো। তাহলে আমরা এবার শোভন তোমার কাছে যাই, তোমার কাছ থেকে শুনি, কোনটা শুনবো? আচ্ছা, ওই তুমি শিবখান তিনদার তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমার আরেকটি কবিতা আমি দেখেছি, ফেসবুকে দেখেছিলাম, এই সময়ের লেখা একটি কবিতা, মুক্তি। এটা কি করেছিলেন? মুক্তি, এই সময়ের উপরে তোমার একটি কবিতা, মুক্তি। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, মুক্তি কবিতা। মুক্তিটাই শোনালাম। হ্যাঁ শুনিয়েছি, অংশুমান করের লেখা মুক্তিটাই শোনালাম। সেটাই। ঠিক আছে, তুমি এবার তোমার শিবখান তিনদারে চলে যাও। যারা শুনছেন, আমি বলবো ফেসবুকের মাধ্যমে যারা শুনছেন, তারা যদি আমার সঙ্গে একটু কবিতার সঙ্গে তালি দেন ছন্দে ছন্দে, তাহলে বেশ ভালো লাগবে। উপভোগ করতে পারবেন কবিতাটা এবং আমার বলাটাও। প্লিজ। হ্যাঁ,
খান তিন দাঁড় তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা তিনজন মাল্লা কঞ্চির তীর ঘর ওই চর জাগছে বন হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপ 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 ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুপ টুপ গোমটার বউটি রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমরা ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা পান দিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা রূপশালী ধান ভান্ডা রূপ দেখো তোমরা পান সুপারি পান সুপারি পান সুপারি পান সুপারি পান সুপারি পান সুপারি এইখানেতেই শঙ্কা ভারী পাঁচ পীরেরই শিরনি মেনে চল রে টেনে বইটা হেনে বাক্স মুখে সামনে ঝুঁকে বাঁয় বাঁচিয়ে ডাইনে রুখে বুক দে টানো বইটা হানো বুক দে টানো বইটা হানো ৭-১৭ কোপ কোপানো হাড় বেরুনো খেজুর গুলো ডাইনি যেন ঝামর চুদো নাচতে ছিল সন্ধ্যা গমে লোক দেখে কি থমকে গেল জমজমাটে জাকিয়ে ক্রমে রাত্রি এলো রাত্রি এলো ঝাপসা আলো চরের ভিতে ফিরছে কারা মাছের পাছে পীর বাজারের কুদরতিতে নৌকো বাঁধা হিজল গাছে আর জোরদের ক্রোশ জোরদের ঘন্টা টান ভাই টান সব নেই উৎকণ্ঠা চাপ চাপ শ্যাওলার দীপ সব সারসার বৈঠার ঘাই সেই দীপ সব নড়ছে বিলবিলে হাসতায় জল গায়ে চড়ছে ওই মেঘ জমছে চল ভাই সমঝে ওই মেঘ জমছে চল ভাই সমঝে গাও গান দাও শীষ বকশিস বকশিস খুব জোর ডুব জল বয় স্রোত ঝিরঝির নেই ঢেউ কল্লোল নয় দূর নয় তীর নেই নেই শঙ্কা চল সব ফুর্তি বকশিস টঙ্কা বকশিস ফুর্তি ঘর ঘর সন্ধ্যায় যাও গাছে দুলছে ঢোলকলমির ফুল তন্দ্রায় ঢুলছে ঘর ঘর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে ঢোলকলমির ফুল তন্দ্রায় ঢুলছে জড়ায় ঝাঁঝি দ্বারের মুখে ঝাউয়ের বিথি হাওয়ায় ঝুঁকে ঝিমায় বুঝি ঝিঝির গানে স্বপন পানে পরাণ টানে তারায় ভরা আকাশ কি ধুলোর পেয়ে ধুলোর পরে লুটিয়ে পড়লো আচম্বিতে কুহক মোহ মন্ত্র ভরে কেবল তারা কেবল তারা কেবল তারা কেবল তারা শেষের শিরে মানিক পাড়া হিসাব নাহি সংখ্যা নাহি কেবল তারা যেথায় চাহি কোথায় এলো নৌকাখানা তারারা ঝরে হইরে কানা পথ ভুলে কি এই তিমিরে নৌকা চলে আকাশ চিরে লক্ষ লক্ষ সর্বন বক্তায় মগ্ন চুপচাপ চারদিক রাত্রির লগ্ন চারদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি ছিপখান তিন দাঁড় চারজন যাত্রী ছিপখান তিন দাঁড় চারজন যাত্রী ছিপখান তিন দাঁড় চারজন যাত্রী ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। দারুণ 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 অসাধারণ অসাধারণ। আমরা দর্শকরাও কিন্তু যারা দেখছেন সবাই কিন্তু দারুণ উপভোগ করছেন। হয়তো তাদের হাততালি আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু হাততালির প্রকাশ আমি দেখতে পাচ্ছি কমেন্টসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। দীর্ঘ প্রায় 2 ঘন্টার কাছাকাছি। শোভনদা, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এবং এই সময়ে আমাদের সঙ্গে থাকা
এবং আমি মনে করি যে এটি অন্য সময়ের চাইতেও এই সময়ের কন্ট্রিবিউশনটা তোমার অন্যরকম, কারণ এটি শুধু অবশ্যই আমাদের সঙ্গে থাকা অবশ্যই নয় বা কিছু তোমার আবৃত্তির পরিবেশনাই নয়, এর সঙ্গে একটি অন্যতম মানবিকতা জড়িয়ে রয়েছে, যেটি কিনা ঠিক আমি বলি যে প্রতিটি অনুষ্ঠানেই যে আমরা সবাই এই সময়টুকুতে চাই একটু স্বল্প সময়ের জন্য হলেও আমাদের আশার প্রদীপটি যেন আরো জাজ্বল্যমান হয়, আমরা যেন নিষ্প্রভ হয়ে না পড়ি। সমসাময়িক ঘটনা যেন আমরা যেন কেউ সমসাময়িক ঘটনাতে নিজেদেরকে অবসাদগ্রস্ত করে না ফেলি। আমি আজকে একটি নিউজে দেখছিলাম, একজন বলছেন যে এই করোনাকে নিয়েই আমাদের বাঁচতে হবে, অর্থাৎ এটি ধরে নেওয়ার কোনো কারণ নেই যে 1 মাস 2 মাস 3 মাস পরে করোনা একেবারেই চলে যাবে, বাট এই করোনাকে নিয়েই আমাদের বাঁচার শক্তি সঞ্চয় করতে হবে। আজকে এই অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে ছিলেন, দেশে দেশের বাইরে যে যেখানেই ছিলেন, প্রত্যেককেই আমরা আমাদের 3 জনের পক্ষ থেকে, বোধন আবৃত্তি পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা মনে করি যে স্ক্রিনে হয়তো আমাদের 3 জনকে দেখা যাচ্ছে, কিন্তু আমার যেটি মনে হচ্ছে যে আমি যেন প্রত্যেককেই দেখতে পাচ্ছি, প্রত্যেককেই আমি দেখতে পাচ্ছি, সবার সামনেই আমরা এই অনুষ্ঠানটি করছি, একসঙ্গে আমরা অনুষ্ঠান করছি, এই যে প্রত্যেকের বাড়িতে বসে আমি একসাথে। আমি একটু বলে নিই যে তোমাদের এই অনুষ্ঠান তো খুবই ভালো হচ্ছে, আমি প্রথমেই বলেছি। এই অনুষ্ঠান যতদিন পারবে চালিয়ে যাও। লকডাউন হয়তো একদিন শেষ হবে, মানুষের এই যে ভয়ার্ত পরিবেশও নিশ্চয়ই শেষ হবে, কারণ আমাদের পৃথিবী এগোচ্ছে, আমাদের সভ্যতা এগোচ্ছে, নিশ্চয়ই এর ভ্যাকসিন একদিন তৈরি হবে, কিছুদিনের মধ্যেই তৈরি হবে বা তৈরি হচ্ছেও। সেই ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে করোনার প্রকোপ কমে যাবে। করোনা হয়তো থাকবে, আমাদের যেমন অন্য অনেক টাইফয়েড রয়েছে বা অন্যান্য রয়েছে, কিন্তু তাকে আমরা জয় করতে পারবো, তো সেইটা নিশ্চয়ই করতে পারবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই ধরনের অনুষ্ঠান যদি চলে তাহলে সেটা কিন্তু আমাদের একটা বাড়তি পাওনা হয়ে থাকবে। বিশেষ করে আবৃত্তি জগৎ, দুই বাংলার আবৃত্তি জগৎ একটা অন্যরকম মানে অনুষ্ঠান পাবে, সেইটা খুবই দরকার। আর বোধন আবৃত্তি সংস্থাকে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাদের এই যে কাজ, আমরা যে এতদিন ধরে এই যে কাজ করে আসছি, সেই কাজকেই আরেকটা ধাপ এগিয়ে দিল এই বোধন আবৃত্তি সংস্থা এই ধরনের ডিজিটাইজড প্রোগ্রামের মধ্যে দিয়ে। তার জন্য অবশ্যই কৃতজ্ঞতা, তোমাদের সবাইকে কৃতজ্ঞতা। এবং আমি কামনা করি, আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে বাংলাদেশের মানুষ সুস্থ থাকুন এবং দ্রুত এই ধরনের রোগ থেকে জয়ী হয়ে সুস্থ হয়ে উঠুন এবং স্বাভাবিক জীবন যাপন করুক, এটা আমার প্রার্থনা করি আমাদের ঈশ্বরের কাছে। ধন্যবাদ এবং শুভরাত্রি। ধন্যবাদ শোভন, তোমাকেও, জাভেদ তোমাকেও। আমি মনে করি যে জাভেদের মতো বোধন আবৃত্তি পরিষদে আরো এক ঝাঁক আবৃত্তি শিল্পী রয়েছে, তারাও আসবে সময়ে সময়ে। আমরা বোধন, জয়তু বোধন আমরা শব্দ বলি, আমরা শেষে প্রত্যেকটা অনুষ্ঠানের পরে বলে থাকি যে আমরা করব জয়। এই জয় সাময়িক জয় নয়, এই জয় শুধু নিজের জয় নয়, এই জয় হচ্ছে সম্মিলিত জয়। আমরা আবারও শোভনকে আমাদের পাশে পাবার ইচ্ছা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানছি। ফজল ভাই আবার এসছেন আমাদের সঙ্গে, অনেক অনেক ধন্যবাদ। উনি অনেক কিছুক্ষণ পরপরই কমেন্ট করে যাচ্ছিলেন, সবগুলো কমেন্ট হয়তো আমি পড়ে দেখাতে পারিনি বা শোনাতে পারিনি। আপনিও ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য আমরা কামনা করি ফজল ভাই, আপনিও ভালো থাকবেন। শোভনদাকে বোধনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে আমাদের প্রত্যেকেই চট্টগ্রাম থেকে। আমি আসলে ঢাকা থেকে অনুষ্ঠান পরিচালনা করছি বিদায় ওদের আলাদা দাদা। এটাই তো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এবং বিদায় নেওয়ার সময় যথারীতি আমি আবারও বলি যে প্রত্যেকে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, আপনার প্রতিবেশীকে সুরক্ষিত রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা, কাছে দূরের সমস্ত বন্ধু যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। শুভরাত্রি সবাই। শুভরাত্রি।